শামসুর রহমান লিখেছিলেন, এই নাটকে আগাগোড়া প্রতিটি দৃশ্যই মনোহর, তবে মঞ্চের নাটকের থেকেও বেশি নাটকীয় বোধহয় রাজনীতি। সেই নাটকীয় পট পরিবর্তনই দেখা গেল অপারেশন সিঁদুরের পর সর্বদলীয় প্রতিনিধি দলে তৃণমূলের প্রতিনিধি নির্বাচন নিয়ে। সেই নিয়েই আমাদের প্রথম প্রশ্ন। ভারতের সন্ত্রাস বিরোধী টিম গঠন নিয়ে নতুন মত। মমতা বন্দ্যোপাধ্যায়কে কিরেন রিজিজুর ফোন, তারপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন, ইউসুফ পাঠান আউট। কেন্দ্রের এই তড়িঘড়ি সিদ্ধান্ত পরিবর্তনের পেছনে কোন রাজনীতি? দ্বিতীয় প্রশ্ন। পুরোটাই সেটিং, কটাক্ষ সিপিএমে। মোদি মমতা দুজনেরই পছন্দ অভিষেক, খোঁচা অধীর চৌধুরী। যাই করুন কেস থেকে বাঁচবেন না আক্রমণে বিজেপি বিধায়ক। তৃণমূলের আপত্তিতে ইউসুফের নাম বাদ গেলে কংগ্রেসের প্রবল আপত্তি সত্ত্বেও কি করে প্রতিনিধি দলে থেকে গেলেন শশী থারুর? তৃতীয় প্রশ্ন। টিটাগড়ের ফ্ল্যাটে বিস্ফোরণের পর গ্রেফতার তৃণমূল কাউন্সিলর। আগে মাস্তানি করতো, ভেবেছিলাম ভালো হয়ে যাবে। কাউন্সিলরকে দলের টিকিট দেয়া নিয়ে বলছেন খোদ প্রাক্তন পুরপ্রধান। বহু ফৌজদারি মামলার অভিযুক্ত হয়েও স্রেফ বাহুবলী বলেই টিকিট পেয়েছিলেন কি এই ধৃত তৃণমূল কাউন্সিলর? চতুর্থ প্রশ্ন। এখানে বসে আছি বলে অন্ধ ভাববেন না, কোথায় কি হচ্ছে সব জানি। পুরো অফিসারদের জেলে পাঠাবো। আরিয়াদহের তৃণমূল কর্মী জয়ন্ত সিং এর বেআইনি প্রাসাদ ভাঙার নির্দেশ দিতে গিয়ে বলল কলকাতা হাইকোর্ট। আসলে কোন অঙ্কে বেআইনি নির্মাণের সময় চোখ বুজেছিল পুলিশ আর পুরো প্রশাসন? পঞ্চম প্রশ্ন। অন্য নামে ফোনে আইএসআই অফিসারের নাম সেভ করা থেকে পাক চরেদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ। ধৃত জ্যোতি মালহোত্রাকে নিয়ে বিস্ফোরক তথ্য এফআইআরে। পাকিস্তান যাওয়ার আগেই এসেছিল পশ্চিমবঙ্গেও। পাক চরেদের এই জ্যোতির্বলয় এদেশে কত দূর ছড়িয়ে। তবে শুরুতেই আজ দেখাবো সর্বদলীয় প্রতিনিধি দলে তৃণমূলের প্রতিনিধি নির্বাচন নিয়ে একেবারে টান টান নাটক। দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ প্রকাশের পরই নাটকীয় পট পরিবর্তন। মোদী সরকারের সর্বদলীয় প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন, ইউসুফ পাঠান আউট। বিশ্বজুড়ে অপারেশন সিঁদুরের সাফল্য প্রচার করতে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে মোদী সরকার। এর জন্য শুরুতে তৃণমূলের প্রতিনিধি হিসেবে বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে বেছে নিয়েছিল তারা। জানিয়ে সোমবার আপত্তি তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা ভুল, পার্টিকে তো জানাতে হবে, মমতার পার্টিকে। তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয় ইউসুফ পাঠান সহ কোনো সাংসদকেই কেন্দ্রের প্রতিনিধি দলে পাঠানো হবে না। এরপরই পট পরিবর্তন। সূত্রের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। একটি নাম চান তিনি। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মোদী সরকারের সর্বদলীয় প্রতিনিধি দলে জায়গা পেলেন তিনি। তো তৃণমূল তো নাম বদলে দিয়েছে, অতএব এখন তৃণমূল খুশ। বাকিদের ক্ষেত্রে এখনো পর্যন্ত বিজেপি কি করেছে বোঝা যাচ্ছে না, কিন্তু তৃণমূলকে খুশি করার মনোভাব বিজেপির আছে, এটা সবাই বুঝতে পারছেন। মোদী সরকারের সর্বদলীয় প্রতিনিধি দলের শেষ মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্ভুক্তি নিয়ে তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েনি রাজ্য বিজেপি। যে মোদী ছাড়া গতি নেই, এটা তো বুঝতেই পারছে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। এবং যাই হোক না কেন, অভিষেক ব্যানার্জি এখানে এই টিমে যাক আর বিদেশ ভ্রমণ করুক আর গিয়ে বিভিন্ন রকমের সন্ত্রাস নিয়ে কথা বলুক না কেন, উনি যা ফাইল ওনার যা আছে, ওনার যা কেস চলছে, সেটা সেখান থেকে বাঁচবে না। সে যতই উনি ওনার নাম এখানে প্রস্তাব করুক এবং ওখানে ঢুকুক জোর করে। বলে না একটা কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। কোন দল থেকে কে যাবে সেটা তো ঠিক করবে দল। সম্পূর্ণ অনধিকারে সরাসরি সাংসদদের সঙ্গে যোগাযোগ করাটা অন্যায় কাজ। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মনোনীত করেছেন, ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই সর্বদলীয় প্রতিনিধি দলে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করবেন। জেডিইউ এর সাংসদ সঞ্জয় কুমার ঝায়ের নেতৃত্বাধীন সর্বদলীয় প্রতিনিধি দলে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দল যাবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া, জাপান, সিঙ্গাপুরে। বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। ভেবে দেখুন, আজ যে ঘটনা নিয়ে এত নাটকীয় পট পরিবর্তন সব ঘটে গেল, সেটাই তো স্বাভাবিক। যে কোনো দলের পক্ষে কোন প্রতিনিধি কোন বৈঠকে যাবেন সেটা একমাত্র ঠিক করার অধিকার সেই দলের শীর্ষ নেতৃত্বের, পিরিয়ড। অনেক জল ঘোলার পর আজ কিরেন রিজিজুর ফোন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন তৃণমূলের তরফে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশ্যই বাদ পড়লেন ইউসুফ পাঠান। কেন বাদ পড়লেন? কারণও পরিষ্কার,
দল চায়নি ইউসুফ পাঠানকে। অথচ ঠিক উল্টো ছবিটা দেখুন, কংগ্রেস চায় না শশী থারুর যান, কিন্তু এক্ষেত্রে কংগ্রেসের পাঠানো চারজনের নামের তালিকায় শশী থারুরের নাম না থাকলেও সরাসরি বিজেপি থারুরকেই বেছে নিল। বিন্দুমাত্র গুরুত্ব পেল না কংগ্রেসের পছন্দ। কারণটা সহজেই অনুমেয়, যে ইদানিংকালে শশী থারুরের মুখে ভূয়সী প্রশংসা কেন্দ্রীয় সরকার আর নরেন্দ্র মোদীর। বিশ্বনাথদার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে যে তৃণমূলের সঙ্গে যা হয়েছে সংসদীয় রীতিনীতি সেটাই বলে, সেটাই সৌজন্য, সেটাই স্বাভাবিক, আমি অন্তত তাই মনে করি। কিন্তু কংগ্রেসের ক্ষেত্রে একই যাত্রায় পৃথক ফল কেন? বিশ্বনাথ চক্রবর্তী। তো শাসক দল বিভাজিত করে রাখবে, এটাই স্বাভাবিক। শাসক দলের 240টা আসন আছে, তা নিয়ে সরকার চলছে। ফলে সরকারের সমর্থনে আগামী দিনে প্রয়োজন হলে যত সম্ভাবনা আছে সবগুলো ক্ষেত্র খুলে রাখতে হবে। তৃণমূল আরেকটা সম্ভাবনা, যেখানে আগামী দিনে যদি সংখ্যার প্রয়োজন হয়, তৃণমূল একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, যার হাতে অনেক সংখ্যা 29 জন এমপি আছে। ফলে তাদেরকে কী করে বাদ দিয়ে রাখবে এবং তাদেরকে সঙ্গে চাইবে, এটাই স্বাভাবিক। দ্বিতীয় যে বিষয়টা দেখুন, কংগ্রেসের ক্ষেত্রে একরকম অবস্থান, তার কারণ কংগ্রেস সর্বভারতীয় দল এবং কংগ্রেসের সাথে আলটিমেটলি লড়াইটা করতে হয় প্রায় 300 আসনে। তৃণমূল কংগ্রেস যদি 42টা আসন ছেড়েই দেই, বা তৃণমূল কংগ্রেসকে যদি পশ্চিমবাংলায় ছেড়েই দেই, তাতে নরেন্দ্র মোদী অমিত শাহ শাসন করার কোনো অসুবিধে হয় না। ফলে আমি বড় শক্তির সাথে লড়াই করব নাকি আমি ছোট শক্তিকে ছেড়ে দিব। ফলে একেবারে কৌশলগতভাবেই তৃণমূল কংগ্রেসের সাথে নানা ইস্যুতে যে সন্ধি আমরা দেখতে পাই বারবার অমিত শাহ নরেন্দ্র মোদীর, এটাও এক ধরনের সন্ধি, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে মতন আমি তার মনোনীত যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠাবো, আর কংগ্রেস যেহেতু বৃহত্তম শক্তি তাকে বিরোধিতা করে শশী থারুরকে পাঠাবো, যাতে করে নরেন্দ্র মোদীর প্রশংসা করে যিনি, এবং কংগ্রেসের আপত্তিকে অগ্রাহ্য করেই সেটা তাকে পাঠানো হবে। অর্থাৎ বিভাজন তৈরি করো এবং বড় শক্তিরকে তার যে মান্যতা সেটা না দাও। কিন্তু এন্টার এপিসোডের সুমন্দা আপনাকে বলছি যে বারবার যে অভিযোগটা আসে, যেটা বাম কংগ্রেস থেকে বলা হয়, যে নানা রকম কৌশল যে মোদী অমিত শাহরা নিচ্ছেন, সেটা উপরাষ্ট্রপতি নির্বাচনে হতে পারে, বিভিন্ন বিল পাসের প্রশ্নে হতে পারে, সেইখানে কিন্তু সেই ধরনেরই একটা সমঝোতা কিন্তু আমি বলতে পারি যে এই কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিলেন, বা ইয়ের ক্ষেত্রে ইউসুফ পাঠানের নাম মনোনীত করার পরেও তাকে বাদ দিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন শেষ পর্যন্ত থাকলো, কেন এই অমিত শাহ নরেন্দ্র মোদী মানলেন, তার কারণ পরিষ্কার, যে একটা রাজনৈতিক সমীকরণ তাদের পক্ষে যাবে যদি তৃণমূলের এই ভাবনাটাকে মেনে নিই। এবার প্রশ্ন হচ্ছে তৃণমূলের কী লাভ হলো? তৃণমূল কংগ্রেসের 3টে জায়গা থেকে লাভ হলো। একটা হলো যে ভাই, কেন্দ্রের সাথে একটা সম্পর্ক যদি আমি রাখতে পারি, তাহলে আমার সিবিআই ইডির যে তদন্তগুলো ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছে, আবার নতুন করে মাথা চারা দেওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দ্বিতীয় যেটা, সেটা হলো যে কারণে সুজয় কৃষ্ণ ভদ্র জেলে যায়, তার মালিক বাইরে থাকে, চিরজীবনই বাইরে থাকবে। ফলে এই যে ইউসুফ পাঠান গেলে সেই সম্পর্ক তৈরি থাকতো না। আবারও বলছি যে অভ্যন্তরীণ রাজনীতির যে জায়গা, সেখানে তৃণমূলের অভিষেককে মান্যতা দিয়ে, অভিষেকের প্রার্থীপদ মান্যতা দিয়ে কার্যত বলা যায় যে এইটাই ইঙ্গিত করলো যে একটা সমঝোতা, যে সমঝোতাটা সিবিআই ইডির ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। দ্বিতীয় যেটা, সেটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরাট অভিযোগ, বা তার দলের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ যে তারা সন্ত্রাসের সাথে সমঝোতা করে। খাগড়াগড়ের মতন বিস্ফোরণ কেন হয়? মমতা বন্দ্যোপাধ্যায়ের সফট রাজনীতির জন্য। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফট রাজনীতিটা বরঞ্চ এই টুইট করে কিছুক্ষণ আগেই তৃণমূল জানিয়ে দিল যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তৃণমূলের লড়াই চলবে। এটা নির্বাচনে 2026-এ ব্যবহার হবে। এবং আমি সবচেয়ে বেশি যেটা লস হবে সেটা হলো, যে শুভেন্দু অধিকারী ঘুরে বেড়াচ্ছে সারা রাজ্য জুড়ে, যে শুভেন্দু অধিকারী ন্যারেটিভ তৈরি করেছিল, যে হিন্দুত্বের ন্যারেটিভ বাংলাদেশের ইস্যুকে সামনে রেখে, তারপরে মুর্শিদাবাদের দাঙ্গাকে সামনে রেখে, আমি বলছি সবচেয়ে বড় যদি এই অমিত শাহ নরেন্দ্র মোদী সিংহাসন বাঁচানোর জন্য, বা দিল্লিতে তাদের সরকারকে স্থায়িত্বের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ট্যাসিড অ্যালায়েন্স করতে গিয়ে শুভেন্দু অধিকারীদের যে সামান্যতম সম্ভাবনা মেরুকরণের রাজনীতি দিয়ে তৈরি করবার চেষ্টা করেছিল, তাদের জল ঢাললো। কেন জল ঢাললো বলছি আপনাকে, শুভেন্দু অধিকারী যখন হিন্দুত্বের প্রশ্নটাকে সামনে আনছিলেন, তিনি কিন্তু ওই খাগড়াগড়ের বিস্ফোরণের মমতা বন্দ্যোপাধ্যায় কেন নরম, কেন জঙ্গির তৎপরতায় মমতা বন্দ্যোপাধ্যায় নরম, কেন বাংলাদেশ থেকে জিহাদিরা আসছে, এই ন্যারেটিভটাকে সামনে রেখে হিন্দু ভোটারদেরকে কিন্তু বলছিল ভাই হিন্দু ভাই এক হও।
ফলে যে সম্ভাবনা, হিন্দুত্বের সম্ভাবনাটাকে সামনে রেখে শুভেন্দু অধিকারীরা পশ্চিমবাংলায় 2026-এর নির্বাচনের সম্ভাবনা তৈরি করছিল, সেই সম্ভাবনায় কিন্তু একেবারে জল ঢেলে দিল মোদি অমিত শাহরা। আমি বারবার বলবো, পশ্চিমবাংলার রাজনীতি যারা আমরা চর্চা করি, সেটা কংগ্রেস আমলেও আমি দেখেছি যে রাজ্যে যারা শাসনে থাকেন, সিপিএমের সাথে কংগ্রেসের মানে একটা ট্যাসিড অ্যালায়েন্স করতে গিয়ে কিন্তু বারবার আমরা দেখেছি যে এই পশ্চিমবাংলায় রাজ্যের স্বার্থ, রাজ্যের প্রদেশের স্বার্থ বারবার অবহেলিত হয় বলছেন বিশ্বনাথ চক্রবর্তী মনে করছেন। আমার পরের বক্তা, বিশেষ করে স্বাগত জানাবো অরূপ চক্রবর্তীকে, বহুদিন পর অরূপ এসেছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করি। এই যে ধরা যাক অরূপ একটা বড় অনুষ্ঠান করছে, তো অরূপ এবিপি আনন্দকে কাভারেজের জন্য অনুরোধ করলো। এবিপি আনন্দে আমার কোন সহকর্মী যাবে অবশ্যই সেটা অরূপ তো ঠিক করে দেবে না, এবিপি আনন্দ ঠিক করবে। ঠিক তেমন প্রতিনিধি দলে তৃণমূলের তরফে কোন প্রতিনিধি যাবে এটা নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের শীর্ষ নেতৃত্ব ঠিক করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যা বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, তার সঙ্গে আমার কোনো দ্বিমত নেই। এটা সংসদীয় রীতিনীতি, সব ক্ষেত্রেই প্রযোজ্য হওয়ার কথা। কিন্তু অরূপকে শুধু আমি একবার মনে করিয়ে দেব যে পিএসসি চেয়ারম্যান কে হবেন এটা সাধারণভাবে ওই সংসদীয় রীতিনীতি বলে যে দলের কাছ থেকে নাম চাওয়ার কথা। পিএসসি চেয়ারম্যান যারা হয়েছেন, মুকুল রায়, কৃষ্ণ কল্যাণী কিংবা সুমন কাঞ্জিলাল, তারা পিএসসি চেয়ারম্যান হয়েছিলেন। বিজেপি কিন্তু বলে তারা সেই নামগুলো সুপারিশ করেননি। আরেকটু পিছনে যদি চলে যাই, মানস ভূঁইয়া, আমি পরে এটা নিয়ে সৌমর কাছে বিস্তারিত আসব, কংগ্রেসের প্রতিনিধি হিসেবে পিএসসি চেয়ারম্যান হলেন। কংগ্রেস কিন্তু বলেছিল আমরা নাম পাঠাইনি। আমার বক্তব্য খুব পরিষ্কার, প্রশ্নটা অরূপের কাছে খুব পরিষ্কার থাকবে যে সংসদীয় রীতিনীতি, প্রথা, সৌজন্য, সেগুলো সব ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত, এটা অরূপ মানে কিনা। অরূপ চক্রবর্তী, সময় শুরু এখন। শুভ সন্ধ্যা। প্রথমত আজকে যে বিষয় নিয়ে আলোচনার সূত্রপাত, আমার মনে হচ্ছিল এখানে আস্তে আস্তে আমার ঠিক পাশের চেয়ারে বসে রয়েছেন বিজেপির প্রতিনিধি বর্তমানে শঙ্কুদেব পাণ্ডা। তো এখন এটা হতেই পারত যে এই কথার রেস ধরে যে শঙ্কুদেব পাণ্ডা একসময় তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ছিল, তাই তৃণমূল কংগ্রেসের মনে হলো যে শঙ্কুদেব পাণ্ডা এই শোতে গেলে তো বেশ ভালো হয়, শুনতে বেশ উপভোগ্য লাগবে। তার জন্য তৃণমূল মনে করলো, তাই বিজেপির প্রতিনিধি কে হবে সেটা তৃণমূল ঠিক করে দিল। তো বাস্তবে যেরকম এই ঘটনা ঘটা সম্ভব নয়, তেমনি যখন সংসদীয় রাজনীতির ক্ষেত্র আসে তখন এই ঘটনা ঘটা কখনোই কাম্য হতে পারে না। আর যে প্রশ্নে বারবার বলা হচ্ছে ইউসুফ পাঠান, নিশ্চিতভাবে ইউসুফ পাঠান ভারতবর্ষের গর্ব, একজন ক্রিকেটার, আমাদের রাজ্য থেকে সাংসদ হয়েছেন এবং শুধু তাই না, বহরমপুরের অধীর দুর্গকে মিথ ভেঙে চুরমার করে ইউসুফ পাঠান মানুষের ভোটে জিতেছেন। কিন্তু ইউসুফ পাঠানকে প্রতিনিধি নির্বাচিত করবে কে, প্রশ্নটা এখানে। তার কারণ ইউসুফ পাঠান বড় ক্রিকেটার, তাই জন্য তিনি পার্লামেন্টারি ডেলিগেটস হয়ে অন্তরাষ্ট্রীয় ক্ষেত্রে তিনি বক্তৃতা দিতে যাবেন, সেই সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট সেই দল। আর যদি ক্রিকেটার মাপকাঠি তার জনপ্রিয়তা হয়, তাহলে তো 2019 সালে গৌতম গম্ভীর সম্ভবত দিল্লি থেকে জিতেছিলেন, তাহলে 2019 সালে প্রধানমন্ত্রী পদে গৌতম গম্ভীরকেই বিজেপি প্রজেক্ট করতে পারতো সেই লজিক অনুযায়ী। তো সেটা হয়নি। তুমি এক কথাই বলে দিতে পারতে যে কে যাবে ঠিক করার বিজেপি, সেটা আমি আসছি। এবার দ্বিতীয়ত মূল প্রশ্নের অংশে মূল প্রশ্নে আসছি, এখানে বাইরের দেশে গিয়ে দেশকে রিপ্রেজেন্ট করা, সেখানে সব দলই চাইবে তাদের দলের অন্যতম সেরা বক্তা যে সে তার পার্টির পক্ষ থেকে, কারণ এখানে সবার আগে দেশের স্বার্থ, যেখানে সুরক্ষার প্রশ্ন উঠছে, যেখানে বাইরের শত্রু বহিঃশত্রুর আক্রমণে দেশ আক্রান্ত হচ্ছে, সেখানে দেশের হয়ে সর্বোচ্চ যে কথাগুলো তুলে ধরতে পারবে, তার পার্টির ঊর্ধ্বে উঠে দেশকে রিপ্রেজেন্ট করবে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার যে বার্তা দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সোচ্চারে বলেছেন প্রয়োজনে পিওকে অকুপাই করবার কথা। আজকে ভারতবর্ষের সেনাবাহিনীর সেই ক্ষমতা আছে, সেই দৃঢ়তা আছে, বারবার করে তিনি সেই কথা বলেছেন। অন্তরাষ্ট্রীয় মঞ্চেও সেই বার্তাগুলো তিনি তুলে ধরতে পারবেন, ঠিক যেভাবে অন্যান্য দল থেকে আমরা দেখেছি কানিমোজি, সুপ্রিয়া সুলে, বা এমনকি সিপিএমের পক্ষ থেকেও জন ব্রিটাস, রাজ্যসভার বলিষ্ঠ একজন বক্তা, তারা পাঠিয়েছেন। আমি হঠাৎ করে ঠিক যেমন এটা আন্তর্জাতিক তুমি উদাহরণ দিচ্ছ, ভালো দিচ্ছ, কিন্তু আমি বলছি পাবলিক অ্যাকাউন্টস কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছতা এবং কোথাও কোনো রীতি ভাঙা হচ্ছে কিনা তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ, এবং সংসদীয় রীতি নিয়ম
নিয়ম বা আইন নয়, রীতি বলে যে বিরোধী দলের কাছ থেকে নাম চাওয়া হয়, সেখানে বিরোধী দলের অনেক অভিযোগ থাকে। পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে উদাহরণ আপনি দিলেন, যে নামগুলো আপনি বললেন, আপনি নিজেও ভালো করে দেখবেন তারা প্রত্যেকে কিন্তু বিরোধী দলের সিম্বলেই নির্বাচিত। আপনি মুকুল রায়ের উদাহরণ দিলেন বা সুমন কাঞ্জিলালের উদাহরণ দিলেন, তারা প্রত্যেকেই বিরোধী দলের সিম্বলে নির্বাচিত। মুশকিল হচ্ছে বিরোধী দলের রাজনৈতিক দুর্বলতা যদি এই জায়গায় আছে যে তাদের নিজেদের সিম্বলে জেতা বিধায়করা যদি লিডার অফ অপোজিশনের উপর অনাস্থা জ্ঞাপন করে, সেটার রেসপন্সিবিলিটি তো তৃণমূল কংগ্রেসের হতে পারে না। দ্বিতীয়ত আমি বলছি কে দুর্বল কে সবল, কাকে কাকে সেই দল পাঠাতে চায় এটা তাদের কাছেই জানাটা কি ভালো নয়? না, একদমই তাই। কিন্তু সেক্ষেত্রে আমার যদি যেমন এখানে নাম চাওয়াই উচিত ছিল বিজেপি সরকারের, এক্ষেত্রে আমি সেটাই বলছি, আমার যদি আমার নিজের বিধায়কের উপর কনফিডেন্স না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যে উদাহরণটা দিলেন সেটা আসা স্বাভাবিক। আমি একটু আগে আপনাদের চ্যানেলে সুজন, তাহলে তো বলতে হয় যে ইউসুফ পাঠানের উপর তৃণমূলের কনফিডেন্স। না, ইউসুফ পাঠানের উপর তৃণমূলের কনফিডেন্স, এটা হচ্ছে, আমি আবারও বলছি সুমন, এখানে প্রশ্নটা হচ্ছে যে দেশকে রিপ্রেজেন্ট করা। দুটো বিষয়ের মধ্যে গুরুত্ব নিশ্চয়ই অনুধাবন করবার জায়গা আপনি রয়েছেন, যে দুটো বিষয় সম্পূর্ণ আলাদা। সেখানে দাঁড়িয়ে আর আরেকটা জিনিস সিপিএম এর পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটিং করে বারবার, যে কথাটা বলতে বলতে ওনারা শূন্য হয়ে গিয়েছেন। আমি কদিন আগেই দেখছিলাম যে কেরালা ভিজিনজাম পোর্ট, যেটা নিয়ে কংগ্রেসের সাথে সিপিএম এর চিরাচরিত বিরোধ চলছিল, সেই ভিজিনজাম পোর্টের বিজ্ঞাপন গণশক্তির প্রথম পাতায় হেডলাইন হয়েছে, বিজ্ঞাপন বেরিয়েছে, সেইখানে পিনারাই বিজয়ন এবং নরেন্দ্র মোদীর ছবি পাশাপাশি, এই কয়েকদিন আগে গণশক্তিতে বেরোনো সেই উদ্বোধনের ছবি। এটা কিন্তু সেটিং নয়, কারণ এখানে সিপিএম এর মুখ্যমন্ত্রীর পাশে নরেন্দ্র মোদী থাকলে সেটা সেটিং নয়। সমস্যাটা অন্যখানে। আসলে যে দলটা বিভাজিত হয়ে গিয়েছিল পার্টি 1962 সময়, আমরা দেখেছিলাম মানে সবচেয়ে বড় নেতৃত্ব, একজন ইএমএস নাম্বুদ্রিপাদ, একজন জ্যোতি বসু, যারা বলেছিলেন যে ইন্ডিয়া অ্যাটাক ফার্স্ট, চায়না অ্যাটাক করেনি, এবং যেই প্রেক্ষিতে পরবর্তীকালে দ্বৈরথে পার্টি ভাগ হয়, সিপিআই এবং সিপিএম এর জন্ম হয়। ঘটনাচক্রে দুজনই পরে দুটো রাজ্যের মুখ্যমন্ত্রী হন, জ্যোতি বসু এবং ইএমএস নাম্বুদ্রিপাদ, যারা বলেছিলেন যে চায়না অ্যাটাক করেছে। বাইরের রাষ্ট্রকে যারা সমর্থন করেছিলেন ভারতের বিরুদ্ধে গিয়ে, তাদের প্রতিনিধি দল হিসেবে সুজনবাবু যখন এত বড় বড় কথা বলছেন, আজকে খুব স্বাভাবিক কারণে বুঝতে অসুবিধা হয় না কেন সিপিএম প্রতিনিধি পাঠাতে পারে না। কারণ প্রতিনিধি পাঠাতে গেলে বোধহয় বাংলা থেকে আর্যভট্টকে আবার জন্ম নিতে হবে শূন্যের আবিষ্কর্তা হিসেবে। ধন্যবাদ অরূপ। আমি বলছি যে দর্শকরা অরূপের শেষ অংশটা হয়তো বুঝতে, যাদের সামান্য গোটা দিন এই সংবাদ প্রবাহ টেলিভিশনে ফলো করেননি, তাদের জন্য আমার পরের প্রতিবেদনটা, যে অরূপের এই কটাক্ষ বামেদের এই জন্য যে বামেরা বলছে যে এই যে কিরণ রিজিজুর ফোন এবং তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব, এই গোটাটা হচ্ছে সেটিংয়ের অংশ, যার উত্তর এতক্ষণ ধরে অরূপ চক্রবর্তী দিলেন। আমি এইখানে আমার পরের প্রতিবেদন দেখাবো যাতে গোটা বিষয়টা আপনাদের কাছে একেবারে পরিষ্কার হয়ে যায়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ প্রকাশের পরই রাতারাতি পাল্টে গেল পরিস্থিতি। ইউসুফ পাঠানের বদলে মোদী সরকারের সর্বদলীয় প্রতিনিধি দলে জায়গা পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ছবি দেখেই কংগ্রেস বলছে দিন তিনেক আগে তো এর প্রায় উল্টোটা হয়েছে তাদের সঙ্গে। শুক্রবার মোদী সরকারের তরফে কংগ্রেসের কাছে 4টি নাম পাঠাতে বলা হয়। সূত্রের খবর, কংগ্রেসের প্রস্তাবিত তালিকায় নাম ছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা, লোকসভায় কংগ্রেসের উপদলনেতা গৌরব গগৈ, রাজ্যসভার সাংসদ সৈয়দ নাসির হোসেন এবং রাজ্যসভার আরেক সাংসদ রাজা ব্রারের। মোদী সরকারের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে দেখা যায় সেখানে নাম রয়েছে কেবলমাত্র আনন্দ শর্মার, আর সেই সঙ্গে নাম ছিল কংগ্রেস সাংসদ শশী তারুরের, যার নাম কংগ্রেস প্রস্তাবই করেনি। তাৎপর্যপূর্ণভাবে শশী তারুর হলেন সেই কংগ্রেস সাংসদ যার মুখে সম্প্রতি বিভিন্ন ইস্যুতে মোদী সরকারের প্রশংসা শোনা গেছে। 16 तारीख को किरण रिजिजू सरकार की ओर से कांग्रेस अध्यक्ष मल्लिकार्जुन खड़गे जी और राहुल गांधी जी नेता प्रतिपक्ष लोकसभा से बात करते हैं। हम आपसे 4 नाम मांग रहे हैं, जल्दी आप भेज दीजिएगा, ये किरण रिजिजू ने कहा। उन्होंने 4 और नाम जोड़े हैं जो हमारे लिस्ट में नहीं है। हमारे लिस्ट से एक ही नाम लिया, आनंद शर्मा जी। এই প্রসঙ্গ টেনে কংগ্রেস প্রশ্ন তুলছে, তাদের আপত্তিতে মোদী সরকার কান দিল না, অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মোদী সরকারের তালিকায় ঢুকে গেল কি করে? এটা কি সেটিং নয়? হঠাৎ খোকাবাবুকে তাদের ডেলিগেশনের সদস্য করা হলো কেন? এটা কিন্তু আমার কাছে একটা বড় প্রশ্ন। তাহলে কি ব্যাপারটা এরকম যে মোদির পছন্দ শুধু মোদির পছন্দ ছিল যে তাকে সরিয়ে মোদির আর দিদির উভয়ের পছন্দ যে তাকে দাও? অভিষেক কি ইউসুফ পাঠান কি কে কি করবে সে তৃণমূল ঠিক করবে, আর ওদের যে গুরু আছে আরএসএস তাদের সঙ্গে না একটু আলোচনা করে নেবে। ওসব দীর্ঘদিন ধরেই চলে, ওদের মধ্যে এইসব চালাচালি হয়, সবাই জানে, তৃণমূলও জানে, বিজেপিও জানে, রাজ্যের মানুষও জানে। বিজেপি তৃণমূল অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।
ইউসুফ পাঠান যদি সত্যিকারের আজকে মানে মানবিকতা বোধ থাকে, যদি মেরুদণ্ড থাকে, ওর এখনই তৃণমূল থেকে পদত্যাগ করা উচিত, সাংসদ পদ থেকে। এবং আজকে পরিষ্কার বোঝা যাচ্ছে পরিবারতন্ত্র বলতে কোন রাজনৈতিক দলকে বোঝায়, সেটা পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেস। একটা ইউনাইটেড ফ্রন্ট, ইউনাইটেড একটা পিকচার সারা পৃথিবীকে দেখানো, তো সেই স্পিরিটটার মধ্যেই তো আছে প্রাথমিকভাবে সকলের সঙ্গে আলোচনা করে সব দলকে সঙ্গে নিয়ে চলার সেই মানসিকতা। সেইখানে আবার যারা যারা বলছেন তাদের অসুবিধে অনেক কিছু আছে, যে সেই স্পিরিটটাকেই তারা মানতে রাজি হচ্ছেন না। আগামী কিছুদিন সারা বিশ্বে ঘুরবে মোদী সরকারের এই সর্বদলীয় প্রতিনিধি দল। তবে রাজ্য রাজনীতিতেও তা নিয়ে চাপানোতর চরমে। উজ্জ্বল মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এই প্রতিবেদনের শেষ বাক্যে বলা হলো রাজ্য রাজনীতিতে চাপানুতর চরমে। রাজ্য রাজনীতিতে শুধু নয়, গোটা দেশে চাপানুতর চরমে। তার কারণ অনেকে বলছেন যে বিজেপি এই প্রতিনিধি দলটাকে মোটামুটি বিরোধী দলের ঘরে ঘরে আগুন লাগানোর একটা নতুন প্রকরণ হিসেবে ব্যবহার করছেন। কেন এই কথা বলছি? প্রথমে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তারপর ইউসুফ পাঠান, এই দুটো নাম বলা হলো। ইউসুফ পাঠানের পাসপোর্ট ডিটেলস অবধি চাওয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করলেন। কিন্তু এটা শুধু তৃণমূলের ঘরের বিষয় নয়। একটু খেয়াল করে দেখুন, আমি পরে আরও বিস্তারিত যাব, যে এমনভাবে শশী থারুরের নাম বলা হলো যে জয়রাম রমেশকে প্রেস কনফারেন্স করে বলতে হলো যে শশী থারুরের কথা সবসময় কংগ্রেসের কথা নয়। এক, দুই, শিবসেনার কথায় আসুন, প্রিয়াঙ্কা চতুর্বেদীর নাম ঘোষণা করে দেয়া হলো। এমন অবস্থা হলো আঞ্চলিক রাজনীতিতে একই মঞ্চে থাকার কথা ছিল উদ্ধব ঠাকরে এবং প্রিয়াঙ্কা চতুর্বেদীর। উদ্ধব মঞ্চে, প্রিয়াঙ্কা চতুর্বেদীকে মঞ্চে উঠতেই দেয়া হলো না। আমার শঙ্কুর কাছে প্রথম প্রশ্ন থাকবে, অর্থাৎ সন্ত্রাস বিরোধী মানে এই টিমটাকেও, এর গঠনটাকেও মোটামুটি অত্যন্ত কৌশলে বিরোধীদের ঘরে অশান্তি সৃষ্টির একটা প্রকরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে, এক। আর দুই হচ্ছে তৃণমূলের প্রতিবাদ এবং সাজেশন এক কথায় মেনে নেওয়া হলো, অথচ বেচারা কংগ্রেসের কোনো প্রতিবাদই মানা হলো না। শঙ্কুর কাছে উত্তর আছে? প্রথম কথা, আমায় মার্জনা করবেন, তৃণমূলের কাছে বা যে কোনো রাজনৈতিক দলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আপনারা জানেন যে দেশের কথা বলবার জন্য এই টিম যাচ্ছে। কিন্তু সুমনদা, কেস হয়েছে তৃণমূল কংগ্রেস ফেঁসে গেছে। তৃণমূল কংগ্রেস তাদের 30% ভোটের দিকে তাকিয়ে চেয়েছিল এই টিমে যাতে কোনো প্রতিনিধি না যায়, তার জন্য একটা যুক্তি খুঁজে বার করা। সেই যুক্তি হচ্ছে তাতে বলির পাঠা করা হচ্ছিল, যাদের তেজপাতা হিসেবে এনারা ব্যবহার করেন, মুসলিমদের ভোট নেন, কোনো কাজে লাগান না। ইউসুফ পাঠানের মতো একজন কঠিন লড়াই করে এত বড় ক্রিকেটার জিতে এসেছেন, তার নামটা অপোজ করে দিলেন তারা, প্রকাশ্যে ড্যাং ড্যাং করে নেবে। আর যদি ভালো বক্তা, তুমি কি এটা ভুলে গেলে যে কয়েক সপ্তাহ আগে তোমরা বলছিলে যে এত বড় ক্রিকেটার অথচ মুর্শিদাবাদ জ্বলছে, তাকে দেখাই যাচ্ছে না? না, আমি তো জানি যে তিনি এখন দারুণ হয়ে গেলেন, তিনি ভালো ক্রিকেটার, এ নিয়ে তো আপনার কোনো সন্দেহ নেই। কত ভালো সাংসদ, এক সেকেন্ড তিনি তার কনস্টিটিউয়েন্সি বললেও তাকে দেখা যায় না। আমাকে কিন্তু সময় দেবেন, হ্যাঁ বাড়তি সময় দেবেন। আমার বক্তব্য হচ্ছে উনি একটি নির্দিষ্ট সম্প্রদায়ভুক্ত, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এবং যে সম্প্রদায়ভুক্ত তার কারণেই সেই 30% ভোটের দিকে তৃণমূল তাকিয়ে থাকে, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু তৃণমূল তাদের উপর বিশ্বাসযোগ্যতা রাখেননি এবং আমাদের কাছে সেই বক্তব্য রিপ্রেজেন্ট করেছেন। সেটা প্রকাশ্যে করেননি, হয়তো গোপনে করেছেন। কি বলছেন? হ্যাঁ শুনুন না, এমন ক্যান্ডিডেট পাঠিয়েছেন, যদি কনফিডেন্ট হতেন, যদি ইউসুফ পাঠান সম্পর্কে কনফিডেন্ট হতেন, যদি বাংলার মুসলিমদের সত্যি বিশ্বাস করতেন, তাহলে ইউসুফ পাঠানকে পাঠাতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নয়। আমার প্রশ্ন আজকে তৃণমূল কংগ্রেসের কাছে, ভাই আপনার যদি বক্তার প্রশ্ন থাকে, সুদীপ বন্দ্যোপাধ্যায় খারাপ বক্তা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় খারাপ বক্তা, মহুয়া মৈত্র খারাপ বক্তা, আমি জানতে চাই এরা কারা, এরা বক্তব্য রাখতে পারেন না। ডেরেক ওব্রায়েন খারাপ বক্তা, আমি জানতে চাই দোলা সেন খারাপ বক্তা, কত নাম বলবো? এদের সাথে বক্তব্যের প্রতিযোগিতায় যার নামকে আপনারা তুলে নিয়ে এসেছেন, তাকে রেখেছেন ইউসুফ পাঠানকে শুধুমাত্র বাদ দেওয়ার জন্য। আমি একটাই প্রশ্ন করবো শঙ্কু, অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ বক্তা? আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ বক্তা? খুবই ভালো বক্তা বলেই বিপদ। উনি এত ভালো বক্তা যে বক্তব্য রাখতে গিয়ে উনি ইউসুফ পাঠানের বক্তব্যটা প্রকাশ্যে আনতে দিচ্ছেন না। এখানকার মুসলিমরা যে দেশভক্ত, তারা যে এই ধরনের কোনো বিষয়কে সমর্থন করেন না, সেটা আন্তর্জাতিক মহলে প্রকাশ করার যে ন্যূনতম অপরচুনিটি ছিল, সেই অপরচুনিটি আজকে তৃণমূল কংগ্রেস কেড়ে নিল এবং এই মুসলিমদেরকে সন্দেহের চোখে নিয়ে চলে গেল। এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। আমায় মার্জনা করবেন সুমনদা, আমি এটা বলতাম না। আমি কেন আরো বলছি, আরো একটা কারণে বলছি। আপনি ভাবুন, তারপরেই তৃণমূল একটা টিম তৈরি করেছে,
সেই টিমের নেতার নাম হচ্ছে ডেরেক ওব্রায়েন। তারা কোথায় যাবেন? পুঞ্চে। তারা কোথায় যাবেন? রাজৌরিতে। তারা কোথায় যাবেন? কাশ্মীরে। আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন, আপনার বাড়ির কাছে বিতার বাবুর বউ কাঁদছে, আপনার বাড়ির কাছে গুহবাবুর বিশেষ কাঁদছে, তার বাড়িতে যাওয়ার আপনার সময় হয়নি কেন? কেন মুখ্যমন্ত্রী যাননি? কারণ 30% ভোট। সেই কারণেই ইউসুফ পাঠানকে আটকে দেওয়া হয়েছে, সেই কারণেই তৃণমূল কংগ্রেস এদের মুখ চাপবার চেষ্টা করছে। আমি বাংলার মুসলিমদের বলবো, আমি নাম করে বলছি, আমার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিতে পারেন। একবার ভাবুন কাদের জন্য শুধু ভোট দেন, কাদের জন্য শুধু ব্যবহৃত হন। আপনাদের রিপ্রেজেন্টেটিভ, আপনারা মুর্শিদাবাদে অধীরটাকে হারিয়ে যাকে জেতালেন তৃণমূল কংগ্রেসের সম্মান রাখবার জন্য, পুরো ভোট দিলেন, সেই রিপ্রেজেন্টেটিভকে পৃথিবীর বুকে যাওয়া থেকে যারা আটকালো তাদের নাম তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। আমি বলছি অরূপ, শঙ্কু এক কথায় এতক্ষণ ধরে 3 মিনিট ধরে যে অভিযোগটা করলো, এক কথায় বললে শুধুমাত্র সংখ্যালঘু হওয়ার কারণে ইউসুফ পাঠানের নাম বাদ দিয়েছে তৃণমূল। সুমন, আমি একটা ছোট্ট উদাহরণ, ও বলছিল বিতানবাবু স্ত্রী তুমি বলবে একটা লাইন শুধু যোগ করতে চাই, সেটা হচ্ছে অভিযোগটা আমাদের বিরুদ্ধে ওঠে যে আমরা সংখ্যালঘুদের। আমি তো প্রথম 30 সেকেন্ড ভাবছিলাম তুমি এখনো বিজেপিতে আছো তো। না, এক সেকেন্ড, অভিযোগ আমাদের বিরুদ্ধে ওঠে তো যে আমরাই হচ্ছে সংখ্যালঘুদেরকে সবসময় বঞ্চনা করি, আর কারা অ্যাকচুয়ালি ব্যবহার করেন তার সবথেকে বড় উদাহরণ। আমার মনে হয় কালকে শঙ্কুর বিরুদ্ধে স্লোগান উঠতে পারে, বিজেপি কি গদ্দারকো গলি মারো সালেকো, যে অভিযোগগুলো বিজেপি এর ব্যবহার করেছে। আমি বলছি ও বিতানবাবু স্ত্রীর কথা বলো। সুমন, আপনার চ্যানেলেই দেখছিলাম যখন বিতান অধিকারীর দেহ এসছে, রাজ্যের পক্ষ থেকে মমতা ব্যানার্জির প্রতিনিধি হিসেবে ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী জাননি কেন? ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস গিয়েছিলেন, উল্টো দিকে শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পালও গিয়েছেন। ভালো করেছেন, সবাই গিয়েছেন, শোক জানিয়েছেন, এটাই উচিত, এটাই উচিত। না, জাস্ট আমি সেই পরের মুহূর্তে আমরা দেখলাম যখন ঝন্টু আলী শেখ ভারত সেনার বীর জওয়ান এলো, তার ভিতরে ওটা এলো শুভেন্দু অধিকারী জাননি এয়ারপোর্টে, জাননি বডি রিসিভ করতে, উল্টে বিজেপির মণ্ডল সভাপতির যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, তাতে মণ্ডল সভাপতি সম মন্তব্য শোনা গেছে, জাতিগত বিদ্বেষমূলক মন্তব্য, তারপরে বড় বড় নাটক করতে শুভেন্দু অধিকারী গেছিলেন, এয়ারপোর্টে যাননি, তারপরে গেছেন, পরে গেছেন। আমি ভাবছিলাম, দেখুন এতক্ষণ আমি ভাবছিলাম যে এই যুদ্ধ অত্যন্ত দুর্ভাগ্যজনক, সীমান্ত সংঘাত এবং তারপর পুলওয়ামা থেকে যেটা হচ্ছিল, মোটামুটিভাবে মনে হচ্ছিল যে স্টুডিওতে এই ধর্মের যে রাজনীতি চর্চা চাপানুতর সেটার পরিমাণ একটু কমেছে। আজকে এই প্রসঙ্গে যে সেই বিতর্ক আবার মাথাচাড়া যাবে, বিশ্বাস করুন সঞ্চালক হিসেবে আমার জানা ছিল না। কিন্তু আমার পরের বক্তার কাছে যাব, শতরূপ ঘোষ, একেবারে উল্টো দিক থেকে আসব, যে এটাকে শতরূপরা একদম প্রকাশ্যে সেটিং বলছেন। আমি বলছি দিনের শেষে শতরূপ মানবে কিনা জানি না, যাচ্ছেন যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তো কট্টর বিজেপি বিরোধী বক্তব্য রাখেন, তাহলে সেটাকেও কি তোমরা মানছো না? সেটা নিয়েও তোমাদের সন্দেহ আছে? শতরূপ, দেখুন, আমি একটা কথা সুমনদা অনুরোধ করি প্রথমেই। এক হচ্ছে ঝন্টু আলী শেখের মৃতদেহ যখন এসেছিল তখন ওখানে আমি উপস্থিত ছিলাম, শঙ্করদেব পণ্ডা উপস্থিত ছিল না, সুতরাং আপনি জানেন না শুভেন্দু অধিকারী যাননি। এখন পরে একটা ইএমআই কি বলে, এখন একটা কী হয়েছে, এআই দিয়ে পরে একটা ছবি বানিয়ে নেবেন যে ওখানে শুভেন্দু অধিকারী উপস্থিত থেকে মালা দিচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত যেটা ঘটনা তা হচ্ছে যাননি। দ্বিতীয় কথা আমি বলছি, অরূপদা যেহেতু আমার ধারণা এই ফরম্যাটে আলোচনাটা শুরু হওয়ার পরে আজকে প্রথমবার এলো, আমার মনে হয় তোমার একটু ওকে শুরুতে বলে দেওয়া উচিত ছিল, যেখানে ম্যাক্সিমাম 3 মিনিট বলা যাবে, তার মানে এই নয় যে মিনিমাম 3 মিনিট বলতেই হবে। তার কারণটা হচ্ছে তুই প্রশ্নটা করলে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি নিয়ে, যেহেতু এটার কোনো উত্তর নেই কিন্তু 3 মিনিট ওকে বলতেই হবে, অতএব অভিষেক ব্যানার্জি পিওকের দাবি করেছেন, জ্যোতি বসু চায়না যুদ্ধের সময় বলেছিলেন যে চায়না আক্রমণ করেছে, গণশক্তি থেকে এই বিজ্ঞাপন বেরিয়েছে, এই বলে 3 মিনিট বাধ্য হলো বেচারাকে কাটাতে। ও কিন্তু 3 মিনিট বলার ছিল না, টাইম পাস করলো। আমি এক এক করে বলি। প্রথম কথা হচ্ছে, জ্যোতি বসু বা ইএমএস কোনোদিন বলেননি যে চায়না ভারতকে ভারত চায়নাকে আক্রমণ করেছে, এটা নকশালপন্থীরা বলেছিলেন, যারা সেই সময় জ্যোতি বসু ইএমএসের পার্টির লোককে খুনও করছিলেন। দ্বিতীয় কথা, গণশক্তিতে আমি দেখিয়ে দেবো এরকম একাধিক বিজ্ঞাপন কেন্দ্রের সরকারের, যেখানে গণশক্তিতে বেরিয়েছে, যেখানে মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একসঙ্গে ছবি রয়েছে, তার মানে বিজেপি সিপিএম তৃণমূল সবার সেটিং রয়েছে একসঙ্গে। তবে 3 নম্বর, আমি অরূপদার একটা কথার সাথে আমি একমত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে পিওকে আবার আমাদেরকে নিয়ে আসতে হবে, এই ব্যাপারটায় আমার ধারণা কেন্দ্রের সরকারের অভিষেক ব্যানার্জিকেই দায়িত্ব দেওয়া উচিত। কারণ অভিষেক ব্যানার্জি যদি দায়িত্ব নেন তাহলে কোনো গোলাগুলি বন্দুক যুদ্ধ কিছু লাগবে না, উনি পাকিস্তানের কাছ থেকে পিওকেটাকে সেফ চুরি করে নিয়ে চলে আসবেন। এবার আজকে যেটাকে নিয়ে আমাদের আলোচনা হচ্ছে সেটাকে আসা যাক। একটা দল ঠিক করবে সেই দল থেকে এমপি কে যাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা অবাক হয়েছিলাম যখন ঘটনা যাই ঘটে থাক না কেন,
তা বলে তৃণমূল এক কথায় বলে দিল যে যেহেতু আমাদের সঙ্গে আলোচনা না করে, আমি বলছি তৃণমূলের কিন্তু বক্তব্যটা সঠিক, কিন্তু তার জন্য আমাদের এমপি যাবেই না এই ধরনের একটা মিশনে। আর 5টা ডেলিগেশনের সাথে এর তো একটা তফাৎ রয়েছে। গোটা পৃথিবীকে সেখানে বলার যে আমাদের দেশ যেটা করেছি আমরা কেন করতে বাধ্য হয়েছি, কি হয়েছে আমাদের সঙ্গে পেহেলগামে, এখানে রিজার্ভেশন তো আমাদেরও অনেক ছিল, সেটা আমাদের পার্টির পক্ষ থেকে বলাও হয়েছে। তো তা বলে আমি ভারতের ডেলিগেশনের অংশ হব না, এইটা বলে দেওয়াটা আমাদের কিছুটা অবাক করেছিল, ক্রুদ্ধ করেছিল, কিন্তু যাই হোক সেটা এখন রিজলভ হয়েছে। এবার আমি এটা উল্টো দিক থেকে প্রশ্নটা করছি যে আপনাদেরই বা হঠাৎ, বিজেপিরই বা হঠাৎ করে ইউসুফ পাঠানকে কেন পছন্দটা হলো? আমি এই কারণে বলছি, একটা শঙ্কুতার কারণটা ভালো বলেছে যে যেহেতু সংখ্যালঘু সংসদ, এখন দেখুন বলছেন বাংলা সংখ্যালঘুতে যদি বিশ্বাস থাকতো তাহলে ইউসুফ পাঠানকে আটকানো হতো না। ইউসুফ পাঠান কবে বাংলার মুসলিম হলো আমি তো জানি না, কিন্তু এনিওয়ে এখন বিজেপি বুঝেছে যে মুসলিম এমপিকে পাঠাতে হবে, কিন্তু গোটা বিজেপিতে একজন মুসলিম এমপি নেই, সুতরাং কী করতে হবে? অন্য দল থেকে কাড়াকাড়ি করতে হবে। আমি সে প্রসঙ্গেও যাচ্ছি না। আমি বলছি শশী থারুরকে কংগ্রেসের সঙ্গে আলোচনা না করে যখন শশী থারুরের নামটাকে ঠিক করা হলো একটা ডেলিগেশনকে লিড করার জন্য, কেন্দ্রীয় সরকার থেকে কি বলা হলো, এবং যুক্তিটা ফেলে দেওয়ার মতো নয় যে শশী থারুর একটা সময় ইউনাইটেড নেশনসে দীর্ঘদিন সার্ভ করেছেন, বিভিন্ন দেশের যারা এখনকার রাষ্ট্রপ্রধান তাদের সঙ্গে ওনার ব্যক্তিগতভাবে যোগাযোগ রয়েছে, অতএব তাদের কাছে ভারতের বক্তব্যটাকে প্লেস করা শুধুমাত্র নয়, তাদের সঙ্গে এই লিয়াইজও করার ক্ষেত্রে শশী থারুরের এই যে স্কিল, সেটা আমাদের দেশ আমরা ব্যবহার করবো না কেন? যেটা ইন্দিরা গান্ধী একটা সময় বাজপেয়ীজিকে পাঠিয়েছিলেন, তা আমরা করবো না কেন? এর একটা যুক্তি রয়েছে। আমি বলছি শশী থারুরের ইন্ডিভিজুয়াল মেরিটটা যদি ওনার দলকে সারপাস করে ওনাকে সিলেক্ট করার ক্ষেত্রে একটা কারণ হয়ে থাকে, সেক্ষেত্রে ইউসুফ পাঠানের টেনে টেনে 6 মারা ছাড়া আর কি ইন্ডিভিজুয়াল মেরিটটা আপনি দেখলেন? কদিন আগে যখন তার নিজের লোকসভা কেন্দ্র জ্বলছে, এই জন্য মেনে নেওয়া যায় না যে ইন্ডিভিজুয়াল স্কিল এটা কিন্তু আপেক্ষিক। মানে হ্যাঁ, আমি মনে করতে পারি যে শতরূপ এত ভালো যে শতরূপকে আমি পলিটিক্যাল বলছি, একটা ডেলিগেশনে বিজেপি পাঠাতে চায় তার পার্টির সঙ্গে না কনসাল্ট করে, ধরো তুমি জনপ্রতিনিধি, আমি বলছি যে এইটা কিন্তু আপেক্ষিক। কেউ বলতেই পারেন যে উনি আন্তর্জাতিক এতগুলো ম্যাচ খেলেছেন, অথবা শশী থারুরকে আমি বলছি সৌজন্য এটাই হতো যদি তার দলের কাছে শশী থারুরের নাম করে চাওয়া হতো। আমি তো সেই সৌজন্য বা দলের আলোচনাটা প্রথমেই বলেছি, এটা নিয়ে তো কোনো সন্দেহই নেই, এবং আমি সেখানে বলেছি তৃণমূল হ্যাজ আ পয়েন্ট। তৃণমূল যেটা বলেছে বক্তব্যের মধ্যে যুক্তি রয়েছে, আমি তো প্রথমেই সেটা বলেছি, কিন্তু আমি বলছি যেখানে প্রশ্নটা হচ্ছে একটা ডিপ্লোম্যাটিক মিশন, যেখানে ভারতের পক্ষ থেকে এই ধরনের একটা বিষয়ের ওপর সদ্য আমরা সংঘর্ষ থেকে এসছি, সেইখানে নিজের দেশের স্ট্যান্ডটাকে তাদের সামনে রাখা, সেখানে ইউসুফ পাঠানের যে স্কিল তো সবারই কিছু না কিছু আছে, নিশ্চয়ই দেব এবং মুনমুন সেনের মধ্যে অর্থনীতিবিদ হিসেবে স্কিল আছে, তবেই ওনাদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প সফরে যান। নেই স্কিল মুনমুন সেনের মধ্যে এমন তো নয়, কিন্তু আমি বলছি আর কি যে এক্ষেত্রে যেটা নিশ্চয়ই ইউসুফ পাঠানের মধ্যে কিছু একটা গোপন স্কিল আছে, যেটা কিনা বিজেপি 1 মাস আগে অব্দি জানতে পারেনি। আমরা সবাই সমালোচনা করেছিলাম যখন দেখেছিলাম ওনার লোকসভা কেন্দ্রের মধ্যে, আমি শেষ করি সুমানদা, উনি চায়ে চুমুক দিচ্ছিলেন, চায়ে চুমুক দিয়ে ছবি পোস্ট করছেন। এরকম একটা লোক যে নিজে জেতার পরে নিজের লোকসভা কেন্দ্রের আপন হলো না, সে কি করে দেশকে কি রিপ্রেজেন্ট করবে? আর আমার শেষ কথা এখানে বলছি সুমানদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি তোমাদেরকে অনুরোধ করছি, গতকাল যখন ওনাকে প্রশ্নটা করা হলো ওনার বক্তব্যটা পুরোটা শুনতে। উনি একদিকে যেমন এই প্রশ্নটা তুলেছেন যে কেন দলের সঙ্গে আলোচনা করা হবে না, কেন আমাদেরকে চাইলে আমরা 5 জনের নাম দিয়ে দিতাম, সব ঠিক, উনি কিন্তু আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, 4-5 জন লোক আছে যে কোনো মুহূর্তে হ্যাঁ দিতে পারেন, এটা বলেছেন। তার পাশাপাশি উনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, চাইলে আমি শোনাতে পারি, এটা তোমরা তোমাদের কাছেও রয়েছে। বললেন যে যদি আজকে আমি ওনার লাইনটা মানে আই এম কোটিং হিম, দ্য অফিসার্স হু হ্যাভ লেড অপারেশন সিন্দুর হু আর বেটার পারসন টু লিড দিস মিশন রাদার দেন দেম। এবার আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি গতকাল বললেন যে এক অফিসার যারা অপারেশন সিন্দুরকে লিড করেছে কেন তাদেরকে ডেলিগেশনে রাখা হবে না আমাদের বদলে। 2 আপনি বললেন যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের লোকেদেরকে কেন রাখা হবে না আমাদের বদলে। এবার আপনার পরিবারের কেউ শহীদ হয়েছেন বলে জানা নেই, আপনার পরিবারের কয়েকজনের কয়লা চুরির কেসে নাম আছে বলে শুনেছি, কিন্তু আপনার পরিবারে কেউ শহীদ আছে বলে মাসুশ্রীর কৃপায় এখন অবধি শুনতে হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে অপারেশন সিন্দুর যে অফিসাররা লিড করেছেন আমাদের এমপির বদলে তাদেরকে পাঠানো হোক। গতকাল আপনি 24 ঘন্টা আগে তো আপনি মশাই অপারেশন চাকরি চুরি লিড করেছেন, আপনি তো অপারেশন সিন্দুর লিড করেননি। হঠাৎ করে 24 ঘন্টা আগে এই কথাগুলো বলে 24 ঘন্টা পরে যখন ইউসুফ পাঠানকে বাদ দিয়ে নিজের নামটা চলে এলো অমনি হাত তুলে রাজি হয়ে গেলেন। আমি বলছি এই সব কিছুই কিন্তু দ্বিচারিতা। কিন্তু আমি বাট হ্যাভিং সেড দ্যাট আমি আমার কথাটাকে শেষ করছি এইটা বলেই, বিরোধী দলের ভূমিকাকে নিয়ে 100টা সমালোচনা করা যায়, এখানে তৃণমূলের বিরোধী দল, কিন্তু প্রশ্ন যেখানে দেশের এত বড় একটা মিশনের সেখানে দেশের সরকার যদি তার ইন্টিগ্রিটিকে রক্ষা করতে না পারে তাহলে কিন্তু সেটা আমাদের দেশের জন্য খুব দুর্ভাগ্যজনক। শুধু দুর্ভাগ্য এখানেই বাংলার মানুষের যে রাজনৈতিকভাবে যারা সবচেয়ে বড় শহীদ সেই সিপিএম অর্থাৎ শূন্য, তাদের প্রতিনিধি তাদেরকে পাঠানোর কোনো সুযোগ নেই, কারণ তারা বিধানসভাতেও শূন্য, লোকসভাতেও শূন্য। তাই জন্য বাংলার মানুষের দুর্ভাগ্য যে যারা প্রকৃত শহীদ এই রাজ্যের বুকে তাদেরকে পাঠানোর সুযোগ বাংলার মানুষ পায় না। খুশি হয়েছে? ঠিক আছে, আমি সৌম্যর কাছে যাব। সৌম্য, দেখুন কংগ্রেসের দুর্ভাগ্য যে কংগ্রেস রিসিভিং এন্ডে,
জাতীয় ক্ষেত্রে শশী থারুরের কথা নিয়ে এতক্ষণ আমরা চর্চা করলাম। বিধানসভায় কংগ্রেস প্রধান বিরোধী দল ছিল 2016-তে 76টা আসন, একজন নির্দলকে আমি বাদ দিয়েই ধরছি, কংগ্রেস এবং বামফ্রন্ট জোট করে লড়ল, সেখানে বিরোধী দলনেতা হলেন আব্দুল মান্নান। তখনও এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়েছিলেন মানস ভূঁইয়া। কংগ্রেস কিন্তু মানস ভূঁইয়াকে একাধিক ক্ষেত্রে অন ক্যামেরা, আমি লাইব্রেরিতে দেখছিলাম বক্তব্য আছে, তারা চাননি। ঠিক যেরকম শশী থারুরকে আজকে তারা চাইছেন না এবং জয়রাম রমেশকে অফিসিয়ালি বলতে হচ্ছে যে শশী থারুর তাদের চয়েস নয় এবং তার কথা কংগ্রেসের কথা নয়, সেইখানে কিন্তু আমাদের রাজ্যেও এই উদাহরণ কংগ্রেসের সঙ্গেই হয়েছে। সৌম্যর মতটা জেনে নেব এইবার। দেখুন, আপনারা একটা কনভেনশন নিয়ে কথা বলছেন, তো এই নিদর্শন ভারতবর্ষে অনেক আছে এবং বিরোধী দলের লোকেদের থেকেই যাবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু হাসছে তো কালীঘাটের কাকুর বলছে আমার সাহেবকে কেউ ধরতে পারবে না। এখন সাহেব তো মানে পুরোপুরি একদম পাসপোর্টে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি নিয়ে বাইরে যাবে। তা আমি ভাবছি যে শঙ্কু এখানে এখন হাত জোর করে বিরাট বিরাট চিৎকার করে অত কিছু বলে গেল, আমি ভয় পাচ্ছিলাম যে কালীঘাটের কাকু এইসব শব্দ শুনতে পেলো কি না। এখন ওই বলে না যে এরাও তো মানে বিরাট যে সার্জিক্যাল স্ট্রাইক, এখন কালীঘাটের কাকু আর অভিষেক বাবুরা যে সার্জিক্যাল স্ট্রাইক করে দিল সেটা তো বুঝতে পারলাম না। সার্জিক্যালই স্ট্রাইক, এটা সার্জিক্যাল স্ট্রাইক হলো আর কি। আচ্ছা, ইউসুফ পাঠানকে পাঠাবেন, তাদের দলের সাথে আলোচনা করা তো দরকার ছিল, কিন্তু বহরমপুরে পাঠানোর সময় মমতা বন্দ্যোপাধ্যায় কি আলোচনা করে নিয়েছিলেন যে ইউসুফ পাঠানকে ওখান থেকে আসতে হবে বাইরে থেকে? আমি জানি না, আমি বলতে পারবো না, আপনারা বলতে পারবেন। ইম্পোর্ট করে আনা হয়েছিল তো, আমি যতটুকু জানি। ইউসুফ পাঠানকে দেখা গেছিলো অমিত শাহ প্রচারে টোচারে ঘুরতে, তো একই তো টিমের প্লেয়ার, অসুবিধা কী আছে? এখন নতুন প্লেয়ার ইউসুফ পাঠান, তো এটি একটু ডিপেন্ডেবল প্লেয়ারকে নামাতে চেয়েছেন, তো নরেন্দ্র মোদী ঠিক করেছেন ডিপেন্ডেবল প্লেয়ার, তাই কিরণ রিজিজু ফোন করেছে। মানে কত ইম্পর্টেন্স দেখুন। আমরা 4 জনের নাম পাঠিয়েছিলাম। এই কনভেনশনটা হচ্ছে যে আপনার দলের কাছে চাওয়া হবে, আপনার দল নাম পাঠাবে, আপনি তার মধ্যে থেকে যদি কারোকে পছন্দ আপনি বলতে পারেন যে এটা রিকোয়েস্ট করতে পারেন যে এই নামটা হলে ভালো হয়, কিন্তু দল যদি পাঠায় তার মধ্যে থেকে সিলেক্ট করতে হবে, এটাই নিয়ম। একমাত্র বাঁচা হয়েছে আনন্দ শর্মাকে। হ্যাঁ, আনন্দ শর্মাকে ছাড়া কাউকে বাছা হয়নি, এটাই কনভেনশন। কিন্তু আপনি অদ্ভুত ব্যাপার দেখুন, মানে ইউসুফ পাঠানকে সিলেক্ট করলো মোদিজি বা বিজেপি, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা তো ফাইনালাইজ হবেই, কারণ এখানে মোদিজি মমতা বন্দ্যোপাধ্যায় দুজনে একসঙ্গে ঠিক করেছে। সো মোর পাওয়ারফুল, মানে অনেক ডিপেন্ডেবল প্লেয়ার। তো এই হচ্ছে বিষয়টা আপনারা আর বেশি দূর নিয়ে যাবেন না, তার কারণ এই পশ্চিমবঙ্গে এই কালীঘাটের কাকুদের স্বর আর পাওয়া যায় না। তার কারণ হচ্ছে এখন ডিপ্লোম্যাটিক অনভয়ে তারা যাবেন, তাদের সিকিউরিটি থাকবে, তারা বুঝবেন, যারা সারা পৃথিবীর কাছে বলবেন যে আমরা এসেছি, আর শঙ্কুরা এখানে চিৎকার করে বলবে। কোথাও একটা বিরোধী দলগুলোর মধ্যে কিন্তু অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝি শুরু হচ্ছে। আমি তো শিবসেনার উদাহরণ দিলাম, প্রিয়াঙ্কা চতুর্বেদীর উদাহরণ দিলাম। সরকার চাইবে এটাকে টুল হিসেবে ব্যবহার করবে, সেটা সরকারের সংকীর্ণতা। সরকারের সংকীর্ণতা থাকবে, ভারতের ব্যাপারে সংকীর্ণতা, সেটা অনেক কিছুই করে। আপনারা সেটাকে অন্যভাবে দেখবেন, এটা দুর্বলতা, সরকারের দুর্বলতা, এটা কখনো স্ট্রেংথ হতে পারে না। কিন্তু আমরা সবসময় উই অলওয়েজ প্লে অন দ্য স্ট্রেংথ, নট দ্য উইকনেসেস। আমরা এটা বলি না, কিন্তু কথা হচ্ছে আপনি আজকে পশ্চিমবঙ্গে আজকে যখন ছেলেমেয়েগুলো রাস্তায় বসে আছে, যাদেরকে এমবডিমেন্ট অফ দ্য করাপশান বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে এত তদন্ত হচ্ছে, আর আপনি তাদেরকে এখন ডিপ্লোম্যাটিক দিচ্ছেন, প্রোগ্রামে পাঠাচ্ছেন, মানে দুটো খুব সুন্দর জায়গায় যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ। সরাসরি প্রভাব পড়বে এজেন্সির তদন্তে? অবশ্যই। তার কারণ হচ্ছে এজেন্সিগুলো কেন ঘুমোয় আমরা জানি না। আজকে একটার পর একটা এজেন্সি, ইডি, সিবিআই ঘুমিয়ে আছে। লিপস অ্যান্ড বাউন্সের কথা কেউ বলে না, কেন বলে না? ইটস আ ফিজিক্যাল এমবডিমেন্ট, যাদের নাম তাদেরকে আপনি চুজ করছেন, একটা কথাতে আপনি তাদেরকে পাঠিয়ে দিচ্ছেন। কিরণ রিজিজু ফোন করছে, একটা স্পেশাল কিরণ রিজিজু মন্ত্রী ভারত সরকারের ফোন করছে কাকে? তৃণমূলকে। কেন? কোনো রাজনৈতিক দলকে তো ফোন করেনি। সব রাজনৈতিক দলের মধ্যে যদি অসন্তোষ থেকে থাকে, আজকে কিরণ রিজিজু ফোন করছে, এত প্রায়োরিটি তৃণমূল কংগ্রেসকে, তাহলে কি কোথাও সংখ্যাতত্ত্বের হিসেব, তাহলে কি কোথাও পেছন থেকে সাহায্য করছে? আমরা যে এতদিন ধরে বলে আসছি ট্যাসিড অ্যালায়েন্স, বারবার প্রমাণ হচ্ছে এটাই হচ্ছে পরিষ্কার, একদম দিনের আলোর মতো পরিষ্কার। দেখুন, যে পশ্চিমবাংলায় অধীর চৌধুরীকে সরিয়ে দিয়ে
তৃণমূল অনুমোদিত কংগ্রেস এবং তার প্রেসিডেন্ট শুভঙ্কর সরকারকে দায়িত্বে আনা হয়, তাদের কাছে এই ধরনের বৈপ্লবিক কথাবার্তা না শোনাই ভালো। প্রেসিডেন্টটাই তো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষ তিনি যাকে প্রেসিডেন্ট দিয়েছেন তাকে করা হয়েছে। দিলীপ ঘোষ প্রেসিডেন্ট করেনি। দিলীপ ঘোষ মতো যোগ্য কংগ্রেস দিলীপ ঘোষ শুনতে পাচ্ছ তো? প্রেসিডেন্ট না করে একটা নিয়ে এসেছেন কাকে? আরে দিলীপ ঘোষ শুনতে পাচ্ছে? আমি চারজনের কাছেই যাব, কিন্তু খুব ইন্টারেস্টিং যে চারজনেরই মনে থাকবে যে এর আগে বাজপেয়ী মন্ত্রিসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় মন্ত্রী হচ্ছেন, এই একটা চর্চা একেবারে সংবাদপত্র, তখন টেলিভিশন এত আসেনি, এমন একটা দূরত্ব দলের মধ্যে এমন টানাপোড়েন তৈরি হলো যে লোকে বলেন যে 2004 সালের 20শে আগস্ট সুদীপ বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে আবার জয়েন করেছিলেন, সেই দূরত্ব তৃণমূলের সঙ্গে, তারপর আবার তিনি তৃণমূলে ফেরত আসেন। তার কারণই নাকি ছিল তখন প্রমোদ মহাজন অথবা তার ঘনিষ্ঠ মহলে এইরকম একটা খবর ছড়িয়ে পড়ে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ছাড়াই নাকি মন্ত্রী করা হচ্ছে এবং বিজেপি প্রথমবার যে সেকেন্ড ইউপিএর সময় যেটা শোনা, মানে পরবর্তীকালে এটা ওনারা আরো ভালো বলতে পারবেন, যে মুকুল রায়কে প্রথম যখন রেলমন্ত্রী করার কথা এসেছিল, শোনা যায় যে তখন প্রধানমন্ত্রী দপ্তর থেকেই আপত্তি ছিল মুকুল রায়ের কিছু অতীত বা কিছু অভিযোগের কারণে। তখন দীনেশ ত্রিবেদী হন, পরে যখন দীনেশ ত্রিবেদী ছেড়ে দেন তখন আবার মুকুল রায়কে পরে করা হয়। সুতরাং আমি এটাই বলছি, সুতরাং কেন্দ্রের সরকারের বা প্রধানমন্ত্রীর কিন্তু একটা ডিসিশন থাকে, তুমি কাকে পাঠাবে এটা যেমন তুমি ঠিক করবে, তেমন কাকে পাঠালে আমি রাজি হচ্ছি না এইটুকু বলার সুযোগ কিন্তু সরকারের রয়েছে। অভিষেক ব্যানার্জির ক্ষেত্রে সেই সুযোগটা কাজে লাগানো হলো না। আমি একটা কথা তোমায় বলি, আমি তোমায় অন্য দিক থেকে ভেবে দেখার জন্য অনুরোধ করছি। ধরো আমি কথার কথা বলছি, হবে না, কিন্তু হাইপোথেটিক্যালি আগামী দিনে এই চাকরির চুরির তদন্তটা ঠিক করে হলো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হলেন, যেটা কিনা বিজেপি দাবি করে, শঙ্কুদায় দাবি করে হবে, এই হয়ে গেল কাল সকালে। আজকের এই মুহূর্তে গোটা পৃথিবীর কাছে তারপরে তুমি বলো তো আলোচনাটা কি হবে, যে একজন এমপি যে কিনা ভারতকে এত বড় একটা ঘটনার পরে রিপ্রেজেন্ট করছিল, সে নিজে একজন করাপ্টেড, ভারতই তাকে ভারত সরকারের এজেন্সি তাকে গ্রেফতার করেছে। আমি বলছি তখন আমাদের দেশের সম্মানটা কোথায়? প্রথম কথা হাইপোথেটিক্যাল ভাবনা চিন্তার উপরে ভিত্তি করে তার সাংবিধানিক প্রক্রিয়া চলবে না। মানে অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ প্রমাণ অনেকের বিরুদ্ধে আছে। আমার শুধু মাননীয় অনেকের বিরুদ্ধে দেখতেই পাচ্ছি অনেকের বিরুদ্ধে যে বৈপ্লবিক আন্দোলনটা ও টেলিভিশন চ্যানেলে ভয় পায়, সেইটা ও রিপ্রেজেন্টেটিভ বিকাশ ভট্টাচার্য কেন কোর্টে গিয়ে করতে পারে? আরে তোমরা চার্জশিটে কোর্টকে বলতে পারে না, চার্জশিটে ভয় পাও। বড় বড় বেসিক ব্যাপার এজেন্সি বাড়িতে ধরে নিয়ে আসবে। হাফ সেকেন্ড জাস্ট আমি বলছি বিকাশ আমি বাকি সব কেস ছেড়ে দিলাম। সময় বলবে আমরা লয়ার বলে না, আর করার সময় বলবে এজেন্সি ধরে ধরে। এজেন্সি কেন ধরবে? আরে সময় সময় এটা কোর্টে আছে, আপনি কোর্টে যান। আমি বলছি কি আলোচনা করতে পারবে না। আমি বলছি যে এইটা নিয়ে শঙ্কু অস্বীকার করতে পারে, কিন্তু এটা ঠিক যে বিরোধী রাজনৈতিক দল হিসাবে যে অভিযোগটা বিজেপির বিরুদ্ধে বারবার আসছে, বিজেপির কর্মী সমর্থকদের মধ্যেই প্রশ্ন, এটা আপনি সাধারণ মানুষ ছেড়ে দিন, 2026-এর নির্বাচন আর 8 মাস পরে, ফলে তার ইতিমধ্যেই আজকের যে ঘটনাটা, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অতিরিক্ত গুরুত্ব দেওয়া মোদী অমিত শাহর তরফ থেকে, মানে সরাসরি ফোনে যোগাযোগের যে ব্যবস্থা করা, এটা কিন্তু আমি বলছি বিজেপি কর্মীদের মধ্যে আরো সংশয় তৈরি করবে যে সত্যি কি কেন্দ্রের বিজেপি রাজ্যে পরিবর্তন চায়, নাহলে কেন? যে কথাটা বললো বিকাশ ভট্টাচার্য সম্পর্কে আমি খালি মনে করাই, বাকি সব কেস ছেড়ে দিলাম, সারদায় শঙ্কু পণ্ডার বিরুদ্ধে যে সিবিআই চলছে অভিষেক ব্যানার্জি প্রস্তাব দিয়েছিলেন পরিবারের পক্ষ থেকে কাউকে ওখানে মনোনীত করা হয়, সেটা কেন্দ্রীয় সরকার ডিসাইড করবে, সেটা তো তৃণমূল করতে পারে না। কেন্দ্রীয় সরকার সেই প্রপোজাল মানতে পারতো, তারা মানেনি। এবার পার্লামেন্টারি কমিটির পক্ষ থেকে কে যাবেন? কারণ কি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে পার্লামেন্টারি অ্যাফেয়ার যে কমিটি, এক্সটার্নাল রিলেশনশিপ অ্যাফেয়ার্স, সেইটার কমিটির মেম্বার, 3 টার্মের এমপি। আজকে ইউসুফ পাঠানের কথা বলা হচ্ছে, তিনি ফার্স্ট টার্মের এমপি, নিশ্চিতভাবে এক্সপিরিয়েন্স, সমস্ত দিক বিচার করে যখন এই মানদণ্ডটা মমতা বন্দ্যোপাধ্যায় সিলেক্ট করেছেন, তাতে গাত্র দেওয়া হচ্ছে কার? বিজেপির এবং সিপি। আমার একটা যেহেতু যে বেশ আসছে
আমি জানি, দেখুন যতজন বলছেন আমার ডেসিবেল লেভেল সব থেকে কম, আমি হালকা করে, যেহেতু অরূপ মাইক্রো লেভেলে একেবারে ঢুকে গেল, আমি বিষয়টার মধ্যে ঢুকতে চাইছিলাম না। আমি বলছি তাহলে তুমি কি এটা মানছো যে যখন বিজেপির তরফ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংসদীয় নেতা হিসেবে যোগাযোগ করা হয়, তারও তো উচিত ছিল যে সিদ্ধান্তটা জানানোর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কনসাল্ট করা, সেটা হয়নি? আমি জানি না, আমি যেহেতু তুমি একেবারে সংসদীয় লেভেলে ঢুকে গেলে প্রেসিডেন্ট থেকে সরিয়ে দিয়েছে না, তখন শঙ্কু আবার ওই দলে ছিল। এত চিৎকার করে শুভেন্দু অধিকারী ভিডিও ডিলিট করে দিয়েছে, বিজেপি ভিডিওটা ডিলিট করে, এত সার্ভিস দিচ্ছে ভিডিওটা ডিলিট করে দিয়েছে, শুভেন্দু অধিকারী ভিডিও ডিলিট করে দিয়েছে, এত সার্ভিস দিয়ে লাভ নাকি? লাভটা কি হচ্ছে? আমি বললেন না, সমস্যাটা হচ্ছে ওখানে। আপনি বলছেন প্রিন্সিপালের জায়গা থেকে কথাটা না, আমি শুরুতেই বলছি যে অবশ্যই পার্টি এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবে, এ নিয়ে ব্যক্তিগতভাবে আমার কোনো দ্বিধা নেই। আমি অনুষ্ঠান শুরুই করেছি তাই দিয়ে, কিন্তু আমার বক্তব্য তাহলে কি কমিউনিকেট করা হয়েছিল সুদীপ বন্দ্যোপাধ্যায় অবধি? সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজের অথবা ইউসুফ পাঠানের নাম বলার আগে দলের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কনসাল্ট করেননি? মানে যেহেতু তুমি তাই তো দাঁড়ালো। আমি আবারও বলছি, এটা পার্টির সুপ্রিমো হিসেবে অবশ্যই আজকে কিরণ রিজিজু যে ইনিশিয়েটিভটা নিয়েছেন, সেই ইনিশিয়েটিভটা এটা সংসদীয় সৌজন্য অনুযায়ী আগে যদি আসতো তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। বিজেপি আগে হয়তো এসেছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে, তুমি কি জানো যে আসেনি? সেভিং এর জন্য যেখানে সারা ভারতের সব বিরোধী দল, শেষ করতে দেবেন, সব বিরোধী দল, সিপিএম এর সাথে আমাদের লড়াই আছে, কংগ্রেসের সাথে ইয়ে নেই, কিন্তু সব বিরোধী দল গিয়ে ফ্রি হ্যান্ড দিয়েছে মোদী সরকারকে। এই সময় সারা ভারতের সব বিরোধী দল আপনার সাথে আছি। নরেন্দ্র মোদী নিজে সেই মিটিং অ্যাটেন্ড করে বিহারে ভোট চাইতে যাচ্ছেন, আর তারপরে শুধু যেটা বুঝলাম না অরূপ, সেটা হচ্ছে এক সেকেন্ড, সংসদীয় দলের নেতা তো সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার কাছে কি কমিউনিকেশনটা হয়েছিল না হয়নি? পার্লামেন্টারি রিলেটেড যাবতীয় কিছু আমাদের পার্টি থেকে রাজ্যসভা এবং লোকসভা পুরোটাই সুপারভাইজ করেন মমতা বন্দ্যোপাধ্যায় এন্ড ইটস মেড অফিশিয়াল। আমার বক্তব্য কমিউনিকেশনটা বিজেপির তরফ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিল, ইয়েস অর নো? যে ফোনটা কিরণ রিজিজু আজ করেছেন, সেই ফোনটা যদি পরশুদিন করতেন তাহলে এই পরিস্থিতি বিজেপি এই পরিস্থিতি তৈরি করেছে। আমাদের পার্টি থেকে অফিশিয়ালি জানানো হয়েছে যে সুদীপদা যে পোস্ট হোল্ড করেন সেই অনুসারে তাকে প্রথম ফোন করা হয়েছিল। এখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো জানাননি, মিসকমিউনিকেশন আছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলছি শঙ্কুর একটা যুক্তি আছে যে কি করে বিজেপি জানবে যে ইউসুফ পাঠানের নামটা সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমি না অ্যাপ্রুভ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে না বলে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, এটা বিজেপি কি করে জানবে? আমি জানি না এটা হয়েছে কিনা, কিন্তু সবাই আমরা কাল্পনিক লোকসভা রাজ্যসভা এটা সত্যি হতে পারে, তার মানে তো এই নয় যে কেন্দ্রীয় সরকার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বুঝুন। সুদীপ বন্দ্যোপাধ্যায় কনফিডেন্ট থাকতো, তাহলে সুদীপ এই কাল্পনিক প্রশ্নের তো জবাব হয় না, এটা এত ব্যক্তিগত স্তরে ঢুকে যাচ্ছে। আমার মনে হয় এইখান থেকে একটু এটার উত্তরণ প্রয়োজন, এবং উত্তরণের সহায়ক হবেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। কিন্তু তার কাছে যাওয়ার আগে আপনাদের দেখাবো যে সংসদীয় রীতিনীতি, আমি আবার এই অনুষ্ঠানের শুরুতে যা বলেছি তাতে ব্যাক করছি, যে অবশ্যই রীতিনীতি সৌজন্য বলে যে কোনো দল থেকে আমি যদি প্রতিনিধি কোনো গুরুত্বপূর্ণ বা কমিটি হোক, টিম হোক, কোথাও পাঠাতে চাই, তাহলে সেই দলের সঙ্গে কনসাল্ট করা। সেটা হয়েছিল, কোন স্তর অবধি হয়েছিল সেই বিষয়ে আরও যদি স্বচ্ছতার সঙ্গে বিজেপি সামনে আসে সেটাও আমরা দেখাবো। কিন্তু আপাতত প্রতিবেদন যে কোথায় কোথায় সেটা হয়নি বলে বিরোধীদের অভিযোগ। দেখুন, শেষ মুহূর্তে নাটকীয় পট পরিবর্তন। অপারেশন সিঁদুরের সাফল্য প্রচারে মোদী সরকারের সর্বদলীয় প্রতিনিধি দলে ইউসুফ পাঠানের জায়গায় এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সবটা হলো তৃণমূল শীর্ষ নেতৃত্বের ক্ষোভ প্রকাশের পর। The system is they don't inform the mother party. No request came to us. Party ke to jana to hai mother party ke. Center or the union government cannot decide unilaterally who will represent from which party.
আর তৃণমূলের এই ক্ষোভকেই তৃণমূলের বিরুদ্ধে হাতিয়ার করেছে এ রাজ্যের বিরোধী দলগুলো। তৃণমূলকে আক্রমণ করতে তারা টেনে আনছে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নির্বাচনের প্রসঙ্গ। পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম করে, সেখানে কিন্তু বিরোধী দলের যে তাকে কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয় না, সেখানে নিজের দলের লোককে চেয়ারম্যান করা হয়। অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী তিনি সংসদীয় গণতন্ত্রের কিছুই মানেন না কোনোদিন, আর তিনি এখন সংসদীয় গণতন্ত্রের দোহাই দিচ্ছেন। এ রাজ্যে দীর্ঘদিন বিরোধী দলের নেতাদেরই বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করার চল ছিল, কিন্তু 2021 সালে এই পদে বসানো হয় মুকুল রায়কে। তিনি সে বছর বিজেপির টিকিটে বিধানসভা ভোটে জিতেছিলেন ঠিকই, কিন্তু তারপর 11ই জুন তৃণমূল ভবনে দেখা যায় মুকুল রায়কে। তাকে উত্তরীয় পরিয়ে দিতে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এরপর সেই মুকুল রায়কে পিএসসি চেয়ারম্যান করা হয়, জানিয়ে টানাপোড়েনের জল গড়ায় হাইকোর্ট অবধি। মুকুল রায়ের পর পিএসসি চেয়ারম্যান করা হয় রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে, যিনি মুকুল রায়ের মতোই বিজেপির প্রতীকে বিধানসভা ভোটে জিতে তারপর তৃণমূলে যোগ দেন। বিরোধীদের প্রশ্ন, এই পদের জন্য তৃণমূল কি কোনোদিন বিরোধীদের সঙ্গে আলোচনা করেছে? আমরা যে সবাই মধ্যে ঐক্যবদ্ধতা আছে সেটা জায়গায় জায়গায় প্রচার করার চেষ্টা করা হচ্ছে। সেখানে দেশের মধ্যে কোন দল কি রাজনীতি করছে, তুষ্টিকরণ রাজনীতি করছে কিনা এটা প্রধান বিষয় নয়। সুতরাং উনি এটাকে আরো ছোট করছেন, নিম্নমানের দিকে নিয়ে যাচ্ছেন এবং অবশ্যই রাজনীতি করছেন। এটা তো হচ্ছে আমাদের দলের সিদ্ধান্ত। যখন কিরণ রিজিজু ফোন করেছেন, দলের ক্ষেত্রে থেকে দলের অধিকার আছে যে কাকে তারা পাঠাবে বা কাকে অন্তর্ভুক্ত করবে, দল সেই কাজটা করেছে। এর মধ্যে তো কোনো অন্যভাবে দেখার জায়গাই নেই। তৃণমূল বিজেপি দুই দলই পরস্পরের দিকে আঙুল তুলছে, কিন্তু কে ঠিক কে ভুল সেই বিতর্কের শেষ নেই। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। আমার পরের বক্তা রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আমার প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে অপারেশন সিঁদুর কিন্তু দেশ জুড়ে গোটা দেশের সামনে শাসক আর বিরোধীর একটা চূড়ান্ত ঐক্যে, যতদিন সংঘর্ষ চলেছে একটা চূড়ান্ত ঐক্যের চেহারা তুলে ধরেছিল। পোস্ট সিঁদুর এই ঐক্যের ছবিটা মোটামুটি দ্বৈরথ, তারপরে একেবারে সরাসরি সংঘাত। লক্ষ্য করুন কোথা থেকে। সিজফায়ার আদৌ ভারতের প্রস্তাব মেনে নেওয়া উচিত হয়েছে কিনা, এটা নিয়ে প্রথম শাসক বিরোধী, আমি বিরোধী বলতে এদেশের সমস্ত বিরোধী দলকেই ধরছি, তা নিয়ে দ্বিমত এবং চাপানুতো শুরু হয়ে গেল। তারপর হচ্ছে ট্রাম্পের যা বক্তব্য, ভারত কেন, প্রথম কথা বক্তব্যের প্রতিবাদ, এবং কেন আরও দৃঢ়তার সঙ্গে, আরও তৎপরতার সঙ্গে, আরও দ্রুত কেন ভারতের তরফে ট্রাম্পের বা আমেরিকার একাধিক বয়ানের প্রতিবাদ কেন করা হলো না, এবং এখন তো সর্বদলীয় টিম পাঠানো। মোটামুটি আবার ভারতবর্ষের শাসক বিরোধীর রাজনীতি তার আগের পুরনো সংঘাতপূর্ণ অবস্থানেই ফিরেছে। রবীন্দ্রনাথ ভট্টাচার্য কি বলেন? সুমন, হ্যাঁ, 10 বছর আগে ভদ্রলোক চলে গিয়েছেন আর কে লক্ষ্মণ, তার কার্টুনে একটা কমন ম্যান অফ ইন্ডিয়া একদম, তার যে মানে সেই মধ্যবিত্ত মানুষ, নিরীহ অথচ চিন্তিত, চশমা পরা, বল্ডি হেডেড, তিনি সবসময় দুশ্চিন্তা এবং হতাশা প্রকাশ করছেন গোটা ভারতের বিভিন্ন বিষয় নিয়ে। পুরোটা টাক না, বেশ কয়েক গাছি চুল পিছনে আছে। আজকে এখানে বলতে সে নিজেকে সেই কমন ম্যান মনে হচ্ছে, যা 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 শুনছি, যা যা দেখছি, একদম সেই কমন ম্যান মনে হচ্ছে। কেন বলি, এটা যখন শুরু হয়েছিল আমরা দেখলাম যে একটা নিরীহ কিছু মানুষ তারা বেড়াতে গেলেন, তাদেরকে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা এসে মেরে দিয়ে চলে গেল, এবং এই যে সন্ত্রাসবাদ তার একটা যথাযথ প্রত্যাঘাত, খুব প্রিসাইজ প্রত্যাঘাত দেওয়ার জন্য মোদী সরকার ঠিক করলেন, পলিসি নিলেন। সেই সময় কিন্তু কংগ্রেস তার পাশে এসে দাঁড়িয়েছিল, সমস্ত বিরোধী দল, তৃণমূল সহ সব বিরোধী দল পাশে এসে দাঁড়িয়েছিল। আজ যুদ্ধবিরতি হয়েছে, যুদ্ধবিরতি হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মনে নানা প্রশ্ন এসছে। কংগ্রেস সেই প্রশ্নগুলোকে তুলে ধরেছে, যথাযথভাবে তুলে ধরেছে। যেমন বিরাট একটা ইন্টেলিজেন্স ফেলিওর, কেন হয়েছিল সেই ইন্টেলিজেন্স ফেলিওর? যারা মারলো তারা কোথায় গেল, আজও তাদের কেন খুঁজে পাওয়া গেল না? যখন সেনাবাহিনী একটা নির্ধারক যুদ্ধে একদম এগিয়ে গেছে, সেই সময় ট্রাম্প সাহেবের কথাই কি যুদ্ধ থামিয়ে দেওয়া হলো? যদি থামিয়ে দেওয়া হতো কেন দেওয়া হলো? কংগ্রেস এই প্রশ্নগুলো তুলবে বলেই তো হচ্ছে বিরোধী দল, সংসদে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে এই কারণেই। যেই এই প্রশ্নগুলো উঠলো, তখন সারা পৃথিবীতে এই প্রত্যাঘাত কতখানি যথাযথ ছিল সেটা নিয়ে কমিটি
মানে সর্বদলীয় প্রতিনিধি দল তৈরি করবার ক্ষেত্রে কংগ্রেস 4 জনের নাম পাঠালো, একজনের নাম আনন্দ শর্মার নাম গৃহীত হলো, বাদ বাকি নাম গৃহীত হলো না। আর শশী থারুরকে বাঁচা হলো, তার দক্ষতা যোগ্যতা নিশ্চয়ই আছে, কিন্তু এটাও সত্যি কথা গত 3 মাস ধরে তিনি মোদিজির প্রশংসা করে আসছেন, তাকে বেছে নেওয়া হলো। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ছিলই না, ইউসুফ পাঠানের নাম ছিল। গতকাল মুখ্যমন্ত্রী সে ব্যাপারে প্রতিবাদ করলেন, ইউসুফ পাঠান সরে গেলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকে গেলেন। কংগ্রেসের ক্ষেত্রে কিন্তু এরকম হলো না। আসলে এই চিত্রনাট্যটা কিন্তু লেখাই ছিল, চিত্রনাট্যটা আগে থেকেই লেখা ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নেওয়া হবে, সেই নেওয়াটা হবে, এইটা প্রতিনিধি দলে নেওয়া হবে, নিতে পারছিল না কারণ চোখে লাগছিল। ইডি যাকে ডেকে পাঠিয়েছে 3 বার, তাকে যদি সরাসরি আমি প্রস্তাব দিই প্রতিনিধি দলে যাওয়ার জন্য, যেটা শতরূপ বললেন এক্ষুনি, যে তারপরে যদি কিছু ঘটনা ঘটে তখন লোকে কি বলবে, এই চোখের লাজটার জন্যই এখনো বিজেপি সেই লাজটুকু আছে, তার জন্য তাকে পাঠাতে পারছিল না, এখন তারা পাঠালো। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গা থেকে, এই যে প্রতিনিধি দলে পাঠালো তার ফলে পশ্চিমবঙ্গের রাজনীতির প্রভাব কি করতে পারে? আপনি দেখুন পশ্চিমবঙ্গের রাজনীতিতে না একসময় কিন্তু এই কোট আন কোট কংগ্রেস সিপিএম এর সেটিংকে বাদ দিয়ে বেরিয়ে আসবার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দল গঠন করেছিলেন। এমন হবে না তো? শুভেন্দু অধিকারী বেরিয়ে গিয়ে আর একটা আঞ্চলিক দল তৈরি করতে বাধ্য হচ্ছেন তার অনুগামীদের নিয়ে, কারণ বিজেপির যারা অনুগামী তারা কিন্তু একটা ফ্রাস্ট্রেশনের জায়গায় চলে আসছে। আর সেইখানেই কমন ম্যান, আর.কে লক্ষ্মণের কমন ম্যান হিসেবে আমার হতাশা, আমার দুশ্চিন্তা এবং সাংঘাতিক চিন্তা গড়ে উঠছে। ধন্যবাদ রবীন্দ্রনাথ দা। বলতে চাই ওর কথার উত্তরে যে মানুষটিকে সিবিআই এজেন্সি 17 দিন অ্যারেস্ট করেছিল গুজরাট গণহত্যায় দাঙ্গায় অভিযোগে, সে যদি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত নয় এবং একের পর ইন্টারোগেশন করে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে, তার এই নিয়ে এই আলোচনাটা অবকাশই থাকে না। দ্বিতীয়ত, গতকালকে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স কমিটির মিটিং ছিল, যেই মিটিংয়ে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি নিজে উপস্থিত ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2টো প্রশ্ন করেছিলেন স্পেসিফিক্যালি। এক, যে জঙ্গিরা পেহেলগামে গণহত্যা ঘটিয়েছে, অপারেশন সিন্দুরে যারা মারা গেছেন তাদের মধ্যে কি জঙ্গিরা আছেন কি না। দ্বিতীয় প্রশ্ন খুব স্পেসিফিক, ভারতবর্ষ সিজফায়ার ঘোষণা করার আগে ডোনাল্ড ট্রাম্প তার টুইটার অ্যাকাউন্ট থেকে সিজফায়ারের কথা বলেছে। আজকে সেই প্রশ্নের উত্তর বিক্রম মিস্ত্রি দিতে পারেন, অমিত শাহ নিজে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সে নিজে সিবিআই গুজরাট গণহত্যার দায় ভুল ডিপার্টমেন্টকে প্রশ্ন করেছে, সেই উত্তর ওখানে ডিফেন্স মিনিস্ট্রি উত্তর দেওয়ার কথা, বিদেশ মন্ত্রককে জিজ্ঞেস করার কোনো মানেই হয় না। তুমি জানো কি? আমি বলছি উত্তরটা কি তোমার জানা আছে? এই উত্তর আপনাদের যে সাংবাদিকরা যখন হচ্ছে ডিফেন্স মিনিস্ট্রি তখন জিজ্ঞেস করে, তুমি বলছো সবাই জানে, তা তুমি জানো কি? আচ্ছা, আমি ভুল শুনতে পারি। দেখুন, এত চিৎকারের সঠিক শোনা খুব মুশকিল, কিন্তু কেউ একজন কি বললেন যে 62 সালে চীনের যুদ্ধের সময় নকশাল আন্দোলন তো শুরু হয়েছে 67 থেকে। আচ্ছা, 62 সময় যারা এক্সট্রিম লেফট, যারা পরবর্তীকালে পার্টি গেছে, কিন্তু 62 সময় চারু মজুমদাররা যারা এক্সট্রিম লেফট ছিলেন তারা বলেছিলেন যে চীন আজকের আমাদের সন্ধ্যার আলোচনা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে মুসলিম বিধায়কদের যারা চ্যাংদোলা করে বার করে দেবে তারাই নাকি মুসলিম সংসদকে আবার দেশের মিশনে পাঠাবে। মানে কত নাকামি যে দেখার জন্য বসে আছে। আমায় পরের বিষয়ে যেতেই হবে, যেটা একেবারে সরাসরি এই রাজ্যের এবং এই সাধারণ মানুষের, খানিকক্ষণ আগে রবীন্দ্রনাথ বলছিলেন না কমন ম্যান, তার জীবনের সঙ্গে যুক্ত। প্রথমে দেখাবো টিটাগড়ে কালকে যা হয়েছে, 6টায় আমরা অনুষ্ঠান করেছি। টিটাগড়ের আজকে যা হয়েছে সেটা আরও নাটকীয়। এই আরমান মণ্ডল বা ওরফে মোহাম্মদ রিয়াজ উদ্দিন,
তাকে গ্রেফতার করেছেন, আপনারা সবাই জানেন, তৃণমূলের কাউন্সিলর, তার বাড়িতে বিরাট বিস্ফোরণ। কিন্তু এর নানা প্রেক্ষিতে কে এই আরমান মণ্ডল, তার নামে ঠিক কতগুলো ক্রিমিনাল রেকর্ডস আছে, সমস্ত কিছু দেখাবো এবার। টিটাগড়ে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার হয়েছেন তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডল। এবার সামনে আসছে তার পুরনো সব কুকীর্তি। জনপ্রতিনিধি হওয়ার আগে আরমান মণ্ডল একাধিক অপরাধের সঙ্গে যুক্ত ছিল, বেশ কয়েকবার পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছিল। জনপ্রতিনিধি হওয়ার পর এলাকায় ত্রাস হয়ে উঠেছিল আরমান মণ্ডল। পুলিশ সূত্রে খবর, এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বোমাবাজি, অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রয়েছে। কেস আছে ওর এগেনস্টে, 32টা মামলা আছে। পুলিশের গাড়িতে বম মেরেছিল, এখন পুলিশ ওর সিকিউরিটি করে আরমান মণ্ডলে। স্থানীয় ব্যাপার, সেখানে পুলিশ প্রশাসন আইনের যা যা ব্যবস্থা নেওয়ার তো নিচ্ছেন। তো সুতরাং পুলিশ যেখানে ব্যবস্থা নিচ্ছে সেখানে নতুন করে সেখানে জোর করে কোনো বিতর্ক তৈরি করার তো কোনো মানে হয়। টিটাগড়ে যে ফ্ল্যাটে বিস্ফোরণ হয় তা জবরদখল করা থেকে বোমা মজুতের অভিযোগও উঠেছে এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। বিস্ফোরণের ঘটনায় পুলিশ যেটা জানতে পেরেছে যে এই ঘরের ভেতরে মূলত এই রিয়াজউদ্দিন এবং তার শাগরেদরা বা তার অনুগামীরা এসে এখানে জিম করতো, এখানে জিম করা হতো তেমনটাই পুলিশ প্রাথমিকভাবে জানাচ্ছে। এবং ভিতরে যে বাথরুম ছিল সেই বাথরুমের ঠিক ওপরে কিন্তু বেশ কয়েকটি কৌটো বোমা জাতীয় বোমা রাখা ছিল, তাতেই বিস্ফোরণ ঘটে কোনো রকম ভাবে। আমাকে ফাঁসানো গেছে, ফাঁসাচ্ছে যে ফাঁসাচ্ছে আমাকে, আমি কাজ করি আমাকে ফাঁসাচ্ছে। ধৃত তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ রিয়াজউদ্দিনকে নিয়ে তৃণমূল পরিচালিত টিটাগড় পুরসভার প্রাক্তন ও বর্তমান পুরপ্রধানের গলায় শোনা গেছে ভিন্ন সুর। ও মস্তানি করতো, করতো, কিন্তু ওকে আমরাও একটা সময় ভেবেছিলাম যে ও ভালো হয়ে যাবে। এই ঘটনাকে কোনো সাধারণ মানুষ এটাকে সমর্থন করতে পারে না। ও সেটা ভালোটা হলো না, যে একটা দল তাকে টিকিট দিয়েছিল, সেই জায়গা থেকে তাকে শুধরে যাওয়া উচিত ছিল। এটা তো তদন্তের ব্যাপার। আর ফ্ল্যাটের ওনার যেটা বলছে যে আমি জানিয়েছিলাম, যদি ও দখল করে রেখেছিল ফ্ল্যাটটা, তাহলে একবার আমাদের জানাতো, প্রশাসনকে জানাতো। একবারও তো আমাদের কিছু বলেনি। প্রশাসন তদন্ত করুক, যে আছে মাঝখানে তাকে ধরতে হবে। 2020 সালে বিজেপি নেতা মনীষ শুক্লাকে খুনের ঘটনায় এফআইআর নাম ছিল এই মোহাম্মদ রিয়াজউদ্দিনের, যদিও পরে চার্জশিট থেকে বাদ যায় তার নাম। সমীরণ পাল, হিন্দোল দে, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি অরূপের কাছে আসবো। আসতেও খারাপ লাগছে, অরূপও কাউন্সিলর আর এই রিয়াজউদ্দিন, মোহাম্মদ রিয়াজউদ্দিন তিনিও কাউন্সিলর। আরমান মণ্ডল খুন, দাঙ্গা, তোলাবাজি, মাদক আইন, মানে আর্মস থেকে নার্কোটিক সমস্ত বিষয়ে আজকে বর্তমান সংবাদপত্র লিখছে 32টা মামলা, খুন এবং দাঙ্গা সহ যার নামে আছে। অনুব্রত মণ্ডল এই অনুষ্ঠান দেখলে তার মানে খুব খারাপ লাগবে, তার কারণ দিনের পর দিন আমরা অনুষ্ঠান করেছি কি না, অনুব্রত মণ্ডল প্রকাশ্যে বলেছেন পুলিশের গাড়িতে বোমা মারুন। আর এই ভদ্রলোক, এই আরমান মণ্ডল আর মোহাম্মদ রিয়াজউদ্দিন ওরফে একই লোক, যে পুলিশের গাড়িতে বোমা মারার অভিযোগে তার বিরুদ্ধে পুলিশ তদন্ত করছে। আমি বলছি অরূপ, আমার প্রশ্নটা খুব পরিষ্কার, আবার বলছি, তুমিও কাউন্সিলর, ইনিও কাউন্সিলর। 2022 সালে এই রকম লোককে, একেবারে 98 বা 99 সাল থেকে তৃণমূল করছে এরম নয়, 2022 সালে তৃণমূল একে নিয়েছে এই এত ক্রিমিনাল রেকর্ডসের উপাধি সত্ত্বেও। কেন, কি প্রয়োজন পার্টির এই ধরনের লোকেরা? কালকে আমি পুলিশের প্রশংসা করব যে তৎক্ষণাৎ গ্রেফতার করেছে, কিন্তু বিস্ফোরণ হয়ে যাওয়ার পর আমি বলছি এই লোককে তো কেন আমি দলে নিচ্ছি, এটাই সব থেকে বড় প্রশ্ন তোমার কাছে। না সুমন, নিশ্চিতভাবে একটা দলে তো 100% লোক ভালো হবে না, কিন্তু পরিষ্কার ঘটনা, এখানে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ পুলিশ দলের রং না দেখে অ্যারেস্ট করেছে, যা যা লিগাল অ্যাকশন নেওয়ার সেই অ্যাকশন নিচ্ছে প্রথমত। এবার আমি যদি উদাহরণ দিতে চাই, আমি বলছি, আমি আসছি, আপনি বলবেন যে ভারত ভ্রমণে কেন যাচ্ছি, তাই জন্য আমি কৈলাস বিজয়বর্গীয় ছেলে যে ব্যাট উইকেট দিয়ে আধিকারিকদের পিটিয়েছিল, যে বেআইনি নির্মাণ ভাঙার জন্য, আমি সেটা বলবো না, আমি সেটা যাবো না, কোনো উত্তর কারণ নেই। কিন্তু যে বোমা বিস্ফোরণের ঘটনায়, বোমা বিস্ফোরণ বলে রেগে যাচ্ছে কারণ সিপিএম বুঝতে পারছি, যে বোমা বিস্ফোরণের ঘটনায় একে গ্রেফতার করা হয়েছে, অভিযোগ রয়েছে, এই একই বোমা বিস্ফোরণ কলকাতা শহরের বুকে দেখেছি। 6 জন পুলিশ কর্মী সাসপেন্ড হয়েছিল রশিদ খানের ডেরায় বিস্ফোরণের পর, একজন সিপিএম কর্মী সিপিএম পার্টিগতভাবে ব্যবস্থা নেয়নি, একজনকে অ্যারেস্ট করেনি। আমি ধরে নিচ্ছি তুমি যা বলছো সব ঠিক, সেই কুৎসিত উদাহরণগুলো দেখে দেখে এখনো অবশ্য রশিদ খান জেল খাটছে, সেটাও পাশাপাশি বলতে হবে তোমায়। এর ঘটনা তো তৃণমূল কংগ্রেসের নেতা জড়িত থাকলেও সে স্পেয়ার হয় না, যে অন্যায় করেছে মমতা ব্যানার্জি কোর্ট বলেছে। আমি শুধু অরূপকে মনে করিয়ে দেবো, রশিদ খান কিন্তু সিপিএম পার্টির টিকিটে নির্বাচিত হয়নি। আমি 2022-এ কাকে নিচ্ছি, যার 32টা খুনের মামলা সহ 32টা মামলা, মন্ত্রী সে সফিয়াপুর থেকে জঙ্গিদের বন্ড বলছে, সুপ্রিম কোর্ট বলছে তাকে অ্যারেস্ট করেছে বিজেপি। তৃণমূলের কাউন্সিলরের বৈশিষ্ট্য কি? যে ভোটে জেতায়,
যে মানে ভোট লুট করে, তো একে 22 সালে নেওয়া হয়েছে ভোট লুট করতে, বিরোধী শূন্য করে কোনো বিরোধীর মুখ থাকে না। ফলে সিস্টেমটাই যেটা চলছে সেটা হলো তোলাবাজি। যে সিস্টেমটা চলছে তার সাথে ভোট লুটের সম্পর্ক আছে, শুধুমাত্র মানে কন্যাশ্রী যুবশ্রী খেলার সাথে দিয়ে তৃণমূল যেতে, তৃণমূলের সিস্টেমটাই হলো ভোট লুট করা। অর্থাৎ এই আরমান মন্ডলরা এরাই গোটা সিস্টেমটা চালাচ্ছে। না না, এই ভোটে নির্বাচনের পরে যখন বিজেপি তার মানে বিজেপি তখন জানতো তারা ভোটে জিতছে, যেই হেরে গেল অমনি অজুহাত। এই তো মুশকিল। আজকে যে সেন্ট্রাল ফোর্স দিয়ে মানে 700 কোম্পানি 800 কোম্পানি সেন্ট্রাল ফোর্সে ছিল 2021 বিধানসভা নির্বাচনে, ফ্রি এন্ড ফেয়ার হয়েছে বলেছিল বিজেপি, সার্টিফাই করেছিল ইলেকশন কমিশন। বিজেপি বাদ দিন, আমি বলছি বকটুইতে বিস্ফোরণের পর, মানুষের মৃত্যুর পর পুলিশ কেন পাঠানোর আনারুল বলেছিলেন মুখ্যমন্ত্রী। প্রশ্নটা এখানে নয়, প্রশ্নটা আপনার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, তাতেও একটা লাইনও বলেনি। সেটা হচ্ছে 2022 সালের পর দরকার হচ্ছে কেন? কারণ 2021 থেকে ওকে যেভাবে প্রতিরোধ ফেস করতে হচ্ছে ভারতীয় জনতা পার্টির জন্য, সেই জন্য খুঁজে খুঁজে গুন্ডা নিয়ে আসছে। আপনি কি ঋতব্রতকে এদের দল কেন বহিষ্কার করে দিল? সেই বহিষ্কার করবার পর তাকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে মাথায় তুলে বসিয়েছে। আমার একটাই প্রশ্ন থাকবে যে অর্জুন সিং যখন তোমাদের দল ছেড়ে তৃণমূলে যান তখন না না ছাড়া না, তোমরা প্রশংসায় তাকে ভরিয়ে দাও যে ওই রকম নেতা লাগবে, আর যখন তোমাদের দলে আসেন তখন হন যে তৃণমূলের এই অত্যাচারের বিরুদ্ধে একমাত্র প্রতিবাদী মুখ। এ তো 6 মাস অন্তর থেকে অর্জুন সিংকে ওখানে যে লেভেলের লড়াই করতে হয়, প্রতি মুহূর্তে তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে লোকটাকে মেরে দেবে, লোকটাকে মেরে দেবে। কি কি বলে এই প্রশ্ন যখন করলাম ভুলে গেছিলাম অর্জুন সিং এখন আবার বিজেপিতে। আমি একটা কথা বলি সুমনদা, আজ থেকে 4-5 মাস আগে আমরা সমরেশ চক্রবর্তী বলে একজন কাউন্সিলরকে আলোচনা করছিলাম বগুড়াহাটে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ একেবারে বিরাট মানে কি স্বচ্ছ পুলিশ, সব তৃণমূলের লোককে রেয়াত করে না, ধরে পাওয়া গেছে এখনো অবধি। মানে আমরা একটা সময় অপেক্ষা ছেড়ে দিলাম, তারপরে আর 5টা এজেন্ডা এসে গেছে, আমরা এখন সেগুলো যুদ্ধ এই ইউসুফ পাঠান এই নিয়ে আলোচনা করছি। আমি একটা কথা বলি সুমনদা, আমি এর নাম ধরে ধরে আলোচনা করা যায় কেমন? আমি নিশ্চয়ই অরূপদা যেরকম মানে আমি সামাজিকভাবে যেরকম, নিশ্চয়ই এই ব্যক্তিটি সেরকম নয়, আমি সেই তুল্যমূল্য বিচারাও যাচ্ছি না, কিন্তু আমি একটা কথা বলছি, এই ধরনের ক্রিমিনালদেরকে যদি একদম রাজনীতির এতটা মেনস্ট্রিম করে দেওয়া হয় যে এরাই কাউন্সিলর, মানে কোনো কাউন্সিলরের চামচা না, এরাই কাউন্সিলর, এরাই এমএলএ, এরাই এমপি। আমি একটা কথা বলি, এই যে মাঝে মধ্যে দেখবেন কত পুকুর ভরাট হচ্ছে কি এই হচ্ছে, দেখবে তৃণমূলের অনেক সমর্থক বা এই নেতারা স্টুডিওয়ে বসে তোমার সামনে ওই প্রশ্ন করেছে যে ওখানে পুকুর ভরাট হচ্ছিল, বিল্ডিং উঠছিল, সাধারণ মানুষ কেন প্রতিবাদ করেনি, আপনারা কেন অভিযোগ করেনি? ববি হাকিম প্রেস কনফারেন্স করে বলেছে সাধারণ মানুষ কেন থানায় এফআইআর করেনি। এবার বলছি যে কাউন্সিলরের নামে 32টা খুনের মামলা আছে, সে যদি কোথাও পুকুর ভরাট করায়, কোন সাধারণ মানুষ তার বিরুদ্ধে অভিযোগটা করবে বলো? দুলাল ব্যানার্জিকে কদিন আগে সম্বর্ধনা দিয়েছে, পুকুর ভরারে এইরকম জ্বলন্ত উদাহরণ যখন সামনে এলো তখন প্রমোটার, পুলিশ আর পুরো কর্তৃপক্ষ এই নেক্সাস যে কত দূর যেতে পারে তাতে কলকাতা হাইকোর্ট কি বলতে পারেন মাননীয় বিচারপতি, আজকের ঘটনা আপনাদের সামনে রাখবো, তারপর সলিলদার কাছে আসবো। মাননীয় বিচারপতি গৌরাঙ্গ কান্ত বলছেন, আমরা এখানে বসে আছি বলে আমাদের যেন অন্ধ মনে করা না হয়। গত 5 বছর ধরে ওই অঞ্চলে কাজ করা সমস্ত পুরসভার আধিকারিকদের জেলে পাঠানো হবে। আমি বলছি কেন বলতে হচ্ছে, তার কারণ আপনারা মনে থাকবে আপনাদের সেই জয়ন্ত সিং, আরিয়াদহের ত্রাস, একটার পর একটা সিরিজ করেছিলাম এই ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে। আজকে সেই মামলায় কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিকে এই কথা বলতে হচ্ছে। পরের প্রতিবেদন। আরিয়াদহের ত্রাস, তৃণমূল কর্মী জয়ন্ত সিং এর সঙ্গে তৃণমূলের একাধিক নেতার ছবি আগেই সামনে এসেছিল। এবার সেই জয়ন্ত সিং এর বাড়ি ভাঙার নির্দেশ দিতে গিয়ে তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভার ভূমিকা নিয়ে কড়া মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি গৌরাঙ্গ কান্ত প্রশ্ন তোলেন, পুরসভার সহযোগিতা ছাড়া কিভাবে এত বড় বাড়ি তৈরি হলো? পুরসভার আধিকারিকেরা কি করছিলেন সেই সময়? অফিসে বসেছিলেন? শুধু উনি নয়, ভর্তি দেখতে পাবেন পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের পঞ্চায়েত প্রধান থেকে কাউন্সিলর থেকে বিরাট বড় বড় বাড়ি, এবং সেগুলো সব বেআইনিভাবে করা হয়েছে, বেআইনিভাবে ফ্লোর তোলা হয়েছে এবং সরকারি জমি দখল করে করা হয়েছে। এগুলো শুধু একজন না, যদি কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে।
কামারহাটির প্রতাপরুদ্র লেনের ওপর এই হলো তৃণমূল কর্মী জয়ন সিং এর দুধ সাদা অট্টালিকা। স্থানীয় সূত্রে খবর, এই বেআইনি বাড়ি নিয়ে পুরসভার কাছে ছিল না কোনো রেকর্ড। পরবর্তীতে ভূমি ও ভূমি সংস্কার দফতরের কাছ থেকে পাওয়া রেকর্ডে দেখা যায় জমিটি দিলীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির নামে রয়েছে, যদিও পরবর্তীকালে সেই দিলীপ মুখোপাধ্যায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। তৃণমূল কর্মী জয়ন সিং এর বাড়ির ছবি সামনে আসার পরই প্রশ্ন উঠেছিল, এই বাড়ি যখন তৈরি হচ্ছিল তখন পুরসভা কি করছিল? কলকাতা হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্ত সোমবার আরও কঠোর ভাষায় বলেন, আমরা এখানে বসে আছি বলে আমাদের যেন অন্ধ মনে করা না হয়, আমরা জানি কোথায় কি হচ্ছে। বিগত 5 বছর ধরে যে সকল পুরসভার আধিকারিকরা ওই অঞ্চলে কাজ করছেন তাদের সবাইকে জেলে পাঠানো হবে, তাহলে যদি পুরসভার মনে কিছুটা ভয় হয়। পয়সা দিলে এই রাজ্যে 8 পাসের স্কুল শিক্ষকের চাকরি পায়, পয়সা দিলে এই রাজ্যে সরকারি জমিতেও 8তলা বাড়ি হয়, এমনকি পুকুর বুঝিয়েও 8তলা বাড়ি হয়, খাল বুঝিয়ে 8তলা বাড়ি হয়। এই রাজ্যে পয়সা দিলে আপনি সব পারবেন। সুকুমার রায় 21 আইনের দেশ লিখেছিলেন, এক আজব আইন, যে আইনের দেশ কেউ দেখেনি। এই বাড়ি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে পুরসভার আইনজীবী বলেন, এখন 1976 সালের একটি প্ল্যান দেখিয়ে বলা হচ্ছে এটাই আসল বৈধ প্ল্যান, আমাদের কাছে অত পুরনো নথি নেই। বিচারপতি তখন বলেন, আপনাদের মনে হচ্ছে এটা 1976 সালের প্ল্যান অনুযায়ী তৈরি হওয়া বাড়ি? বৈধ অনুমোদন না থাকলে ভেঙে ফেলা হোক, বাড়ি ভেঙে খেলার মাঠ করে দেওয়া হোক। মাননীয় কোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটাকে আমি পালন করব। হ্যাঁ, ভাঙতে তো হবে, আর ভাঙবে মানে কি, কোর্টের ওপরে তো আমি নই, আমার পৌরসভাতে ইনফ্রাস্ট্রাকচার নেই এই বিল্ডিং ভাঙার, অতএব আমাকে কোনো এজেন্সিকে নিতে হবে। জয়ন সিং এখন জেলে, তবে তার অত্যাচারের কাহিনী এখনো ফেরে মুখে মুখে। সমীরণ পাল, সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি গৌরাঙ্গ কান্তকে আজকে বলতে হচ্ছেন যে পুরসভার আধিকারিকরা কি করছিলেন। যে পুরসভার আধিকারিকরা গত 5 বছর ধরে কাজ করেছেন তাদের জেলে ঢোকানো উচিত, তবে তাদের মনে যদি কিছুটা ভয় ঢোকে। আমি বলছি যে কামারহাটি পুরসভার বিষয় এটা নয়, এটা অবশ্যই কামারহাটি পুরসভার বিষয়, কিন্তু তার সঙ্গে কলকাতা পুরসভার বিষয়, গোটা রাজ্যের সমস্ত পুরসভার বিষয়। ঠিক সেই প্রশ্নে আমি সলিলদার কাছে আসব যে পুলিশ, পুরসভা, প্রমোটার নেক্সাস কোথায়, কোন বিন্দুতে যেতে পারে যাতে এই জেসিবি, এই জয়ন সিং এবং এই আরমান মণ্ডল এই পরের পর ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, এবং কলকাতা হাইকোর্ট তাকেও এই বাড়ি, জমি জলা বুঝিয়ে বাড়ি, এই প্রসঙ্গে নামতে হচ্ছে। সলিলদা। সুমন, দেখো, প্রথমে তোমায় আমি টিটাগড়ের কথাটা বলি, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। কখন অ্যারেস্ট করেছে? সকাল 7টার ঘটনা। কাল সন্ধেবেলায় আমি তোমার এখানে ছিলাম শোতে, 6:10 অ্যারেস্ট করেছে সন্ধেবেলায়, 11 ঘন্টা পরে। তার আগে পর্যন্ত বলছে আমরা তদন্ত করে দেখছি, আমরা তদন্ত করে, এটাই বলছে। তবু ভাগ্য ভালো সলিলদা করেছে, এরপর তো ফেরার হয়ে যেত, যেরকম এক্ষুনি আলোচনা হলো, যাকে এখনো মানে 6 মাসেও খুঁজে পাওয়া যায়। এবং এটাকেই বলে রুলার্স ল, এটাকে রুল অফ ল বলে না। তোমরা চেঁচামেচি করেছো, সংবাদ মাধ্যম চেঁচামেচি করেছে বলে লোকটা অ্যারেস্ট হয়েছে। এ তো হ্যাবিচুয়াল অফেন্ডার, এ তো হ্যাবিচুয়াল ক্রিমিনাল, যার নামে 32টা মার্ডার কেস, তার সঙ্গে অর্থাৎ 110 দেওয়া উচিত। হি শুড ফার্নিশ সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার টু প্রিভেন্ট কমিশন অফ ফার্দার ক্রাইম। কি বলছো তুমি? আজকে সবাই বলছে, প্রমোটার বলছে, যে বাড়ির মালিক বলছে, প্রতিবেশীরা বলছে যে ওই ফ্ল্যাট ওর পজিশনে, এবং ওই ফ্ল্যাটটাকে ও রেখেছিল স্টোর রুম করার জন্য, ইললিগাল এক্সপ্লোসিভ, ইললিগাল আর্মস অ্যামুনিশন রাখার জন্য। ওর এগেনস্টে কেন এক্সপ্লোসিভ, কি এক্সটেন্ট অফ ড্যামেজ, কি ম্যাগনিটিউড অফ স্ট্রেংথ ওই এক্সপ্লোসিভের, বাড়ি উড়ে গিয়ে পাশের আরেকটা জায়গায় পড়ে আরেকটা টিনের বাড়ি ভেঙেছে। আজকে তুমি বলো, তুমি আজকে জয়ন সিং এর কথা বলে, আরিয়া দাও অ্যাথলেটিক ক্লাব, তোমার মনে আছে 30শে জুন, আজ প্রায় 11 মাস হতে চলল। 20 বছরের 2টো ক্লাবের বাচ্চা ছেলেদের সঙ্গে, তোমার যদি ইফ ইউ কুড রিকালেক্ট, 2টো বাচ্চা ছেলেদের ক্লাবের সঙ্গে গন্ডগোল। 20 বছরের একটা ছেলের নাম সায়নদীপ পাজা, আর তার মার 45 বছর বয়স। সেই ছেলেটাকে ধরে পিটছিল, তার মা যখন এসছে মাকে ধরে পিটেছে। এক্সটর্শন, সিন্ডিকেট, পাওয়ার সিন্ডিকেট, যত রকম দুষ্কৃতিকারী কাজ, সমস্ত কিছুর মাথা ছিল এই জয়ন সিং।
এবং জয়ন্ত সিং এর নামে নাম্বার অফ কেসেস ওয়াজ পেন্ডিং এগেনস্ট হিম, এবং তারপরেও সে অ্যারেস্ট হয়নি। অ্যারেস্ট হলো 5 দিন পরে চাপে পড়ে। এবং এই জয়ন্ত সিং কে? শাসক দলের সঙ্গে তার ঘনিষ্ঠতা, শাসক দলের পারিবারিক উৎসবে সে অ্যাটেন্ড করে, শাসক দলের পরিবারের উৎসবে গিয়ে সে কেক খাওয়ায় তার পরিবারের লোকদের। সৌগত রায়, আমি নাম ধরে বলছি, এমপি পর্যন্ত তার সম্পর্কে একটা কোনো প্রতিবাদ পর্যন্ত করলেন না ওখানে বসে, ওই সভাতে বসে। এই জয়ন্ত সিং, যাকে যে এতগুলো কেসে ওয়ান্টেড, যার মানে প্লেস অফ মানে অ্যাম্বিট অফ রাউডিজম আরিয়াদহ, বেলগড়িয়া আপ টু দক্ষিণেশ্বর, তোমার মনে আছে, এখন তোমার আস্তে আস্তে মনে পড়বে। এবং এই সব জায়গায়, এবং তাকে কতটা মনে আছে সলিলদা আপনি দেখতে পাবেন পরের প্রতিবেদনটা দেখেন। এবং আমি বলছি 110 ওর এগেনস্টে 110 সিআরপিসিতে, যেখানে যে হ্যাবিচুয়াল অফেন্ডার ডিক্লেয়ার করা আছে, হি ওয়াজ দ্য সার্ভেলি, হি ওয়াজ দ্য হিস্ট্রি শিটার, ওর ভিসিএনবি ভিলেজ ক্রাইম নোটবুকে ওর নাম লেখা পর্যন্ত আছে, ক্রিমিনাল রেকর্ডে নাম লেখা আছে, ওকে কেউ স্পর্শ করতে পারতো না। আজকে সে কাস্টডিতে আছে বাধ্য হয়ে, অ্যান্ড হি হ্যাড ফার্নিশড সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার। এইটাই হচ্ছে এটাকে, এই যে রুলার্স ল, এখানে রুল অফ ল নেই। এরা শাসক দলের সম্পদ, শাসক দলের ধন, শাসক দলের সম্পত্তি। আমি তোমাকে বলছি, দেখো জলা জমি, একটা দুধের ব্যবসা করতো জয়ন্ত সিং, ইউ কুড রিমেম্বার, তোমার মনে থাকবে। সেই লোকটা আজকে তার দুধ সাদা বাড়ি, বৃহৎ অট্টালিকা, একটা অংশ মনে আছে, একটা অংশ বুঝিয়ে নিয়ে সে করেছিল। এই পুরসভার চেয়ারম্যান বলেছিল হ্যাঁ বুঝিয়েছে, তারপরে থেকে নোটিশ করা হয়েছে। এখন বলছে আমার ইনফ্রাস্ট্রাকচার, মালিককে, কার জমি বুঝিয়েছে মালিককে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, মালিককে খুঁজে পাওয়া যায়। এখন বলছে আমার ইনফ্রাস্ট্রাকচার নেই, আমার কি করে তোমার পুরমন্ত্রী, কি করে তোমার মেয়র, কি করে তোমার শাসক দল, কি করে তোমার রাজ্য সরকার? রাজ্য সরকারের নজরের বাইরে। আমি একটা জিনিস দেখাতে চাই সুমনদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিকানা হরিশ চ্যাটার্জি স্ট্রিট। এই যে মাঝে মধ্যে পাড়ার লোকের ওপর দায়িত্ব আসে যে আপনার পাড়ায় হচ্ছে, আপনি কেন জানাচ্ছেন না? ওই ঠিকানায় 2B হরিশ চ্যাটার্জি স্ট্রিট একটা অ্যাড্রেস, আমি দেখাচ্ছি কর্পোরেশন নোটিশটা, ও কাউন্সিলর রোড দেখে চিনতে পারবে। গত মাসের 27 তারিখ ওখানে কর্পোরেশন অভিযোগ হয়েছিল বেআইনিভাবে জমি দখল করে স্যাংশন ছাড়া বিল্ডিং তৈরি হচ্ছে, সামনে একটা মাজারকে ভাঙা হচ্ছে, পাশে আশ্রম আছে তার ইয়েতে। এবার পুরসভা থেকে এই নোটিশটা আটকে দিয়ে এসেছিল। কেমন, আপনি ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, হয়তো দেখা যাচ্ছে না, আমি তোমায় পাঠিয়ে দিতে পারি। কয়েকদিন বন্ধ ছিল, ওদের এর মধ্যে বোধহয় টাকা ফাঁকা খাইয়ে বোধহয় সেটেলমেন্ট হয়ে গেছে, এখন আবার সেখানে বিল্ডিং তৈরির কাজ শুরু হয়ে গেছে, পিলার বসানো। আমি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ির সামনে, তোমার কসবায় কালকে তোমাদের সাংবাদিককে পাঠাবো, আমি দেখাবো। জাভেদ খান এমএলএ সুইমিং পুল উদ্বোধন করেছেন, কেমন পুকুর ছিল সেটাকে বাঁধিয়ে সুইমিং পুল, এমএলএ মন্ত্রী উদ্বোধন করেছেন, কদিন পরে সেখানে মাটি ফেলে এখন সেখানে দিব্যি বিল্ডিং দাঁড়িয়ে আছে। সবথেকে দুর্ভাগ্য হচ্ছে যে কলকাতা হাইকোর্টের এইটা নিয়ে মাথা ঘামানোর কাজ আজকে কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতিকে বলতে হচ্ছে সৌম্য যে ভেঙে মাঠ করে দিন। না দেখুন, কর্পোরেশন চিহ্নিত করবে, পুলিশ নিয়ে গিয়ে আইন প্রয়োগ করবে, ভেঙে দেবে না, একটা কনসিস্টেন্সিও তো নেই। যেমন ধরুন আপনারা কোনো একটা ইস্যু আসলে যখন কন্টিনিউয়াস দেখাতে থাকেন, কিছুদিন দেখান, তারপরে সেটা কিছুদিন চলে, তারপরে অ্যাকশান হয়, তারপরে সেটা যায়, তারপরে চলে যায়। মানে আপনি টাকা দিলে আপনার বাড়িতে, খিদিরপুর থেকে আপনার বাড়িতে খাল কেটে জাহাজ নিয়ে চলে আসবে তৃণমূলের। তো আমি সে কথা বলছি, লিগালাইজেশন হয়েছে তো কেন করবে না বলতে পারেন? টাকা দিই, এরা তো ভোট করে, এ তো ভোট করতে হয়, এই মানি পাওয়ার, মাসেল পাওয়ার, এই যে ভোট করার যে মেশিনারি, এটা তো ঠিক করে। এটা টাকা দিয়ে তো টিকিট কেনে, 5 বছরের টাকা দিয়ে রিনিউয়াল করে, লাইসেন্স রিনিউয়াল করে। তো লাইসেন্স রিনিউয়াল করার জন্য আপনাকে যে পরিমাণ অর্থ তাদের কাছে আছে, যে পরিমাণ অর্থ কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে দিতে হয়, সেই অর্থ দিয়ে তারা 5 বছরের জন্য রিনিউয়াল করে। আপনার কথা শুনতে যাবে কেন হয় মশাই? সুমনদা, প্রথম কথা হচ্ছে এই ঘরটা ভাঙবে না, কারণ পৌরসভার যে বাড়িটা আপনারা দেখালেন চেয়ারম্যানের, সেই বলে দিলে আমার তো ব্যবস্থা নেই। এবার ও ব্যবস্থা চাইতে যে ততদিন সময় নেবে যতদিন না ও আরেকটা করতে গিয়ে ওটাতে স্টেপ। সিঙ্গুরের 7 দিনের মধ্যে পুরো সিঙ্গুরের প্রজেক্টটা ভেঙে দিয়েছিল, সেখানে সমস্ত জিনিস কোর্টের অর্ডার সকলে মানতে বাধ্য।
আমার খুব ভালো লাগবে শঙ্কুদেব পান্ডা যদি একই অর্ডারের কথা বলে, ওর দলের বর্তমান নেতা বলে বলতে পারবে কিনা জানি না, মিঠুন চক্রবর্তী যার বাড়িটা ভাঙার নির্দেশ দিয়েছে বৃহন্মুম্বাই নগর নিগম, তাহলে কি পলিটিক্যাল শেল্টারটা দেওয়া হচ্ছে? মিঠুনদার অভিযোগ, মিঠুনদার অভিনেতা সত্তাকে আমরা সম্মান করি, মিঠুনদার অভিনেতা সম্মান করি। আমি তথ্যের খাতিরে বলি, শোকজ নোটিশ হয়েছে, ভাঙার অর্ডার হয়নি। কিন্তু আমি দ্রুত এতবার সলিলদা বলেছেন যে মনে আছে কিনা, কতটা মনে আছে আমি পরের প্রতিবেদনে দেখাবো, আপনাদেরও মনে পড়ে যাবে যে এই জয়ন্ত সিং এর বাড়ি নিয়ে একটার পর একটা সিরিজ এই অনুষ্ঠানে আমরা দেখিয়েছিলাম। দেখুন, তৃণমূলের নেতাদের সঙ্গে ছবি, এলাকায় অপরিসীম দাপট। আরিয়াদহের জয়ন্ত সিং এলাকায় হয়ে উঠেছিলেন জায়ান্ট। তালিবানি অত্যাচার, অকথ্য নির্যাতন, তবে সব থেকে বেশি যেটা নজর কেড়েছিল তা হলো কামারহাটির জয়ন্ত সিং এর এই জায়ান্ট হাউস। বেআইনিভাবে তৈরি যে দুধসাদা অট্টালিকা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই বাড়ি নিয়ে বারবার সরব হয়েছিল এবিপি আনন্দ। জয়ন্ত সিং এর রাজপ্রাসাদ এখন খাটালের ব্যবসা করে, খাটাল বেআইনি কিনা সে প্রশ্ন ভিন্ন, কিন্তু খাটালের ব্যবসা করে বা কোনো কিছু না করেও রাজপ্রাসাদ তৈরি হয়ে যাচ্ছে, তো আমরা দেখতে পাচ্ছি। আজকে আমাদের চমকিত করেছে তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভা। তারা বলছেন, একেবারে অফিসিয়ালি বলছেন, এই বাড়ির প্ল্যান নেই, কোনো পারমিশন নেই, মিউটেশন হয়নি। 4, কার নামে জমি সেটা নাকি পুরসভা এখনও পাচ্ছে না। জলের লাইন কি করে ঢুকে গেল পুরসভা জানে না। জলা বুঝিয়ে বাড়ি কিনা সেটাও পুরসভা দেখবে, যেখানে স্থানীয় বাসিন্দারা স্পষ্টত অভিযোগ করছেন, আঙুল দিয়ে সাংবাদিকদের দেখাচ্ছেন যে কিভাবে কোথায় অবধি জলাটা ছিল, কোন অংশ জলাটা বোঝানো হয়েছে এবং সেখানে বাড়ির একটা অংশ তৈরি হয়েছে। এবং ওই যে মানে লাইন যাকে বলা যায়, অন্য বাড়িগুলো কোন লাইনে আর জয়ন্ত সিং এর বাড়িটা অনেকটা পুকুরের দিকে, জলার দিকে এগিয়ে কোন লাইনে দাঁড়িয়ে আছে। কিন্তু আমার প্রশ্ন পুরসভার কাছে সম্পূর্ণ ভিন্ন, যে এই ভিডিও ভাইরাল না হলে এবং সদল বলে জয়ন্ত সিং এই মুহূর্তে জেলের মধ্যে না থাকলে পুরসভা এতদিন কি চোখ বন্ধ করেছিল? জয়ন্ত সিং এর কীর্তি সামনে আসার পর বেআইনিভাবে তৈরি হওয়া তার হোয়াইট হাউসের অন্দরে পৌঁছে গেছিল এবিপি আনন্দ। বিরাট তরুণ, চওড়া লন থেকে সুদৃশ্য সিঁড়ি, দূর থেকেই নজর কাড়া। বেলঘরিয়া মৌসুমী মোড়ের কাছে বড় পুকুর এবং সেই বড় পুকুরের পাড়েই কিন্তু জয়ন্ত সিংহর বাড়ি। সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি, প্রাসাদের মতো বাড়ি। স্থানীয় সূত্রে জানা যাচ্ছিল যে জয়ন্ত সিংহ এই বাড়ি করতে গিয়ে পুকুরের একাংশ নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু আমরা যে ছবি এই মুহূর্তে এখানে দেখাবো, যে ওই যে সাদা বাড়ি যেটা জয়ন্ত সিংহর বাড়ি বলে দাবি করা হচ্ছে, তার বাঁদিকে যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোর সামনে যে পাঁচিল সেগুলো কিন্তু পুকুরের সঙ্গে ইউনিফর্ম লাইনে রয়েছে, একই লাইনে রয়েছে। কিন্তু অদ্ভুতভাবে লক্ষ্য করা যাচ্ছে যে এই প্রাসাদের মতো বাড়ি, যেটা জয়ন্তর বাড়ি বলে স্থানীয় সূত্রে খবর, সেই বাড়ির সামনের যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা অকুপাই করা। আইন ভেঙে বাড়ি তৈরির পাশাপাশি তৃণমূল কর্মী জয়ন্তের বিরুদ্ধে উঠেছিল এলাকায় ত্রাস তৈরির অভিযোগ, জানিয়ে আগে বারবার আলোচনা হয়েছে এবিপি আনন্দর ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে। রাজনৈতিক ক্ষমতার একেবারে কাছাকাছি থাকা এইসব হুলিগানদের নির্যাতনের মারাত্মক ফুটেজ ধীরে ধীরে আমাদের সামনে আসছে, আর সেই ভিডিওগুলো মার্জনা করবেন আমাদের অস্পষ্ট করতে, বেশ কিছুটা অংশ ব্লার করে দেখাতে আমরা বাধ্য হচ্ছি, এমনকি অডিও বহু জায়গায় আপনাদের শোনানো যাচ্ছে না, এতটাই নির্মম, এতটাই নৃশংস। জয়ন্ত সিং এর দুর্বৃত্ত হিসেবে তার যে কীর্তিকলাপ তা কিন্তু কমেনি, এবং এই মধ্যযুগীয় তালিবানি নির্মমতা, অসভ্যতা, হকি স্টিক বা সাঁড়াশি অবধি ব্যবহার করা হচ্ছে, দিনের পর দিন এই ভিডিও ফুটেজগুলো তার সাক্ষ্য দিচ্ছে। 2021-এর মার্চ, অন্যগুলো হয়তো তারপর, পুরনো বলেই তো আরও বেশি করে জানার কথা ছিল সরকার এবং পুলিশ প্রশাসনের। এবার সেই জয়ন্তের বাড়ি ভেঙে 8 সপ্তাহের মধ্যে কামারহাটি পুরসভাকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সমীরণ পাল, সৌভিক মজুমদার, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবার আসবো নিঃসন্দেহে জ্যোতি মালহোত্রার কথা। একবার নয়, 3বার পাকিস্তান থেকে ঘুরে এসেছেন। আজকে একেবারে স্পষ্ট এফআইআরে যা দেখা যাচ্ছে, আইএসআইয়ের আধিকারিকদের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট, পাকিস্তানের প্রতি কতখানি আবেগ আছে তার প্রত্যেকটা ভিডিও থেকে পরিষ্কার, সেটা থাকতেই পারে। কিন্তু এফআইআরের স্পষ্ট করে কি কি অভিযোগের কথা বলা হলো এই প্রথম প্রতিবেদনে দেখাবো। জন্ম ভারতে, বেড়ে ওঠা ভারতে, কিন্তু সেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানের চর হিসেবে কাজ করার অভিযোগ উঠেছে হরিয়ানার মেয়ে জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে। যত দিন যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে তার পাকিস্তান যোগ। গোয়েন্দা সূত্রে দাবি, এবার সামনে এসেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর অফিসার আলী হাসানের সঙ্গে জ্যোতির হোয়াটসঅ্যাপ চ্যাট, যেখানে আইএসআই অফিসার আলী হাসান লিখছেন, কোনো আন্ডারকভার ব্যক্তি যেমন
আরে বোঝা যায় দেখে। আপনাকে কিভাবে বেরোতে হতো বা তাকে ভেতরে নিয়ে আসতে হতো এটা আমার বিষয়। তাকে গুরুদ্বারায় ভেতরে নিয়ে আসতে হতো, আপনাকে রুমে দুজনকে বসিয়ে নিতে হতো। এখন লেগে থাকো। গোয়েন্দা সূত্রে দাবি আইএসআই এর এই অফিসারই জ্যোতিকে পাকিস্তানে বেড়ানোর এলাহি বন্দোবস্ত করে দেয়। 2023 সালে প্রথমবার পাকিস্তানে যায় জ্যোতি মালহোত্রা। সূত্রের খবর, পাকিস্তানে যাওয়ার পর জ্যোতিকে পুলিশি নিরাপত্তা পর্যন্ত দেওয়া হয়েছিল। পাকিস্তানে থাকাকালীন রানা শেহবাজ ও শাকির নামে নতুন দুজন আইএসআই অফিসারের সঙ্গে পরিচয় হয় জ্যোতি মালহোত্রার। কারুর যাতে সন্দেহ না হয় তার জন্য এই শাকিরের নামই নিজের ফোনে জট রন্ধাওয়া নামে সেভ করে জ্যোতি। এরপর পাকিস্তান থেকে ফিরে হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট, টেলিগ্রাম ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত তাদের সঙ্গে যোগাযোগ রাখত হরিয়ানার এই তরুণী। কোনো পাকিস্তানি লোককে যদি এখানে সোর্স করে পাঠায়, হ্যাঁ, তার পক্ষে সেই জায়গায় ধাতস্থ হতে সময় লাগবে। কিন্তু আমার দেশের নাগরিক যদি স্বেচ্ছায় আমার ওই দেশের হয়ে কাজ করছে, শত্রু দেশের হয়ে কাজ করছে, তার কাছে ওইটা অনেকটা সোজা, অনেকটা জায়গায় অ্যাক্সেস হয়েছে। তার কাছে ইন্ডিয়ান পাসপোর্ট, ইন্ডিয়ান নাগরিক, সে বিভিন্ন জায়গায় যাচ্ছে। এখানেই শেষ নয়, জ্যোতির শয়ে শয়ে ভিডিওর মধ্যে রয়েছে এই ভিডিওটিও, যেখানে দেখা যাচ্ছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজের সঙ্গে কথা বলছেন জ্যোতি। ਸਤਿ ਸ਼੍ਰੀ ਅਕਾਲ, ਕਿਵੇਂ ਹੋ ਜੀ ਮੈਮ? ਮੈਂ ਬਿਲਕੁਲ ਠੀਕ, ਤੁਸੀਂ कैसे हो? मैं बहुत ਵਧੀਆ। ਤੇ ਸਰ ਨੂੰ ਮੈਂ ਉਸ ਦਿਨ ਮਿਲੀ ਸੀ, ਬਹੁਤ ਚੰਗਾ ਲੱਗਿਆ। ਜਿਹੜੇ ਤੁਸੀਂ ਇੱਥੇ ਅਰੇਂਜਮੈਂਟ ਕੀਤੇ ਹੋਏ ਹੈ ਸਾਡੇ ਲਈ, ਉਹ ਕਾबिले तारीफ। পুলিশ সূত্রে খবর, জ্যোতির 3টি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ফোন এবং ল্যাপটপের মধ্যেই আসল তথ্য ভান্ডার লুকিয়ে থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। জ্যোতির ল্যাপটপ এবং মোবাইল ফোন পাঠানো হয়েছে ফরেনসিক তদন্তের জন্য, কারণ তদন্তকারীদের অনুমান জ্যোতির ফোন থেকে দিল্লির পাক হাইকমিশনের আধিকারিক দানিশ ও অন্যান্য আইএসআই আধিকারিকদের চ্যাট মুছে ফেলা হয়েছে। পাকিস্তানে যাওয়ার কারণটা আমার মনে হয় উনি ট্রেনিং নিতে গিয়েছিলেন। কারণ যখন একজন দুজন স্পটিং করে তারপরে কোনো একজনকে ওরা ঠিক করে যে এনাকে দিয়ে আমরা কাজটা করাবো, তখন তাকে অল্প ট্রেনিং দেওয়া হয়। কীরকম ট্রেনিং দেওয়া হয়, কি করে ফটো তুলতে হবে, কি করে যারা মানে যেসব মানুষজনের দরকার পাকিস্তানকে, ধরুন কোনো আর্মির লোক বা কোনো সায়েন্টিস্ট, কি করে তাদের সাথে বন্ধুত্ব করতে হবে, কি করে প্রমাণ রাখতে হবে যাতে পরে তাদের ব্ল্যাকমেল করা যায়। এবং এর জন্য উনি লম্বা থাকছিলেন পাকিস্তানে, নিশ্চয়ই ট্রেনিং, আমার আন্দাজে বলছি। এইসব খতিয়ে দেখে কি জ্যোতির সব কীর্তি সামনে আসবে, সেটাই এখন দেখার। সুকান্ত মুখোপাধ্যায়, আবির দত্ত, এবিপি আনন্দ। আমি ডক্টর সব্যসাচী মিত্রের কাছে আসব যে এই যে হরিয়ানার একটা দুকামরার ফ্ল্যাট থেকে সরাসরি জ্যোতি মালহোত্রা পৌঁছে যাচ্ছেন কোথায়? পৌঁছে যাচ্ছেন নওয়াজ শরীফের বাড়িতে, তার মেয়ের সঙ্গে ছবি তুলছেন। নো ওয়ান টু সেলিব্রিটি, একেবারে একটা বিলাস ব্যসনে ঘেরা জীবন, খুব সাধারণ জায়গা থেকে। আমি কালকেও বলেছিলাম যে যেখানে আমাদের শুধু খটকা নয়, আমাদের অত্যন্ত খারাপ লাগার জায়গা আছে, সেটা হচ্ছে ভারতীয় নাগরিক, পাকিস্তানি নাগরিক নন, বাংলাদেশি নাগরিক নন, ভারতীয় নাগরিক যখন তার দেশে যাবতীয় তথ্য তুলে দিচ্ছেন পাকিস্তানের হাতে, তখন নিঃসন্দেহে দেশের সঙ্গে একটা বিশ্বাসঘাতকতার বড় অভিযোগ ওঠে। এই এফআইআরের ছত্রে ছত্রে লক্ষ্য করবেন সেই অভিযোগের প্রতিফলন। খুব দ্রুত ওপরে ওঠার জন্যই কি এই শর্টকাটটা বেছেছিলেন জ্যোতি মালহোত্রা? ডক্টর মিত্র কি বলেন? দেখুন, এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গায় আজকে এলাম। সেটা হচ্ছে যে এসপিওনাজ বলে ইংরেজিতে একটা শব্দ আছে, এবং আরেকটা শব্দ পরবর্তীকালে তৈরি হয়েছে, সেটাকে বলা হয় সেক্সপিওনাজ। অর্থাৎ এসপিওনাজ মানে কোনো একটা দেশের মধ্যে ঢুকে আরেক দেশের নাগরিক যখন সেই দেশটাকে স্পাইং করে বিপদে ফেলতে পারে অথবা ইমপ্লোড করাতে পারে, সেটাকে বলে এসপিওনাজ। এইখানে যুক্ত হয় রোম্যান্টিসিজম অর ফিজিক্যাল ফ্যান্টাসিস। এরা, আমি যেটা বাড়ি থেকে বেরোনোর আগেও বললাম, দেখুন আমাদের মনোরোগ বিশেষজ্ঞদের কাছে আমরা তো মনের ভেতরে ঢুকে দেখতে পারি না, আমরা যেটা বুঝতে পারি যে এই মানুষটা কি কাজ করছে, সেই কাজের মাধ্যম থেকে আমরা ব্যাকট্র্যাক করতে পারি। অর্থাৎ এই ক্ষেত্রে আমি এইটুকুনি বলতে পারবো যে এই মেয়েটা ছোটোবেলা থেকে কীরকম ছিল, এবং উইথ 80 to 90% সার্টেনটি আমাদের এটা বলা সম্ভব। আমাদের হিউম্যান ব্রেইন যেটা আছে সেটা করে কি, রিস্ক ভার্সেস বেনিফিটটাকে অ্যাসেস করতে থাকে সব সময়। কিন্তু কিছু এইরকম লোকের ব্রেন আছে যেখানে দেখা যায় তাদের কাছে রিস্কটাও বেনিফিট।
অর্থাৎ এই যে রিস্ক টেকিং বিহেভিয়ার, তার ব্রেন প্রসেস করছে কিন্তু এটা একটা বেনিফিট হিসেবে, এবং এইখানেই আসে নানা রকম জিনিস উইচ ইনক্লুডস সেক্সপিওনাজ এবং নিজের দেশের প্রতি একটা বিরোধ, মানে যে কারণেই হোক আমি ঢুকে যাব, এবং দ্যাট ইজ সো এক্সাইটিং ফর দেম, ওদের কাছে এটাই হয় রিওয়ার্ড। এইরকম জায়গা থেকে আপনি যেটা বললেন, আজকে আমি আরও দেখছিলাম যে ওনার বাবার একটা ইন্টারভিউ দেখছিলাম, খুব মডেস্ট একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এবং মোস্ট লাইকলি আমি কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি যে এর গ্রোথ প্যাটার্নটা কি হয়েছে। মোস্ট লাইকলি যেটা হয়েছে যে এ ছোটবেলা থেকে খুব স্টাবার্ন এবং অপোজিশনাল, এবং যা সমাজ চায় সেটার উল্টোটা করে অভ্যস্ত। সেইখান থেকে বাড়তে বাড়তে হয়তো বাড়ি ছেড়েও চলে গেছে, এবং নানা এরকম কাণ্ডের মধ্যে দিয়ে কিন্তু সে বাড়ির থেকেও বিতাড়িত হয়েছে। পরবর্তীকালে আমাদের দেখা যায় যে সবচেয়ে বড় হিউম্যান ব্রেন রিওয়ার্ড সিস্টেম হচ্ছে সেক্স অ্যান্ড মানি, এবং এই দুটোই এইরকম একটা কাজে কিন্তু পরিপূর্ণভাবে উনি পেয়েছেন। দেখুন, আমাদের যে জেমস বন্ডের বইগুলো দেখি, হ্যাঁ, সেখানে কোয়ান্টাম অফ সোলেস হোক আর অন্য কোনো বই হোক, এখানে এই ড্যানিশ যে এই পাকিস্তান এক ড্যানিশ বন্ডকে পাঠিয়েছে, একে অ্যাট্রাক্ট করেছে, এবং ওনারা জানেন যে কীরকম লোককে অ্যাট্রাক্ট করা যায়, এবং সেই রকম লোককেই কিন্তু ওনারা অ্যাট্রাক্ট করেন, এবং এর যে পার্সোনালিটি সেটা একদম টোটালি ফিট করছে অ্যাট্রাক্ট হওয়ার জন্য। এবং ডক্টর মিত্র, শুধু জ্যোতি নয়, এই রকম 20 জনের একেবারে, কালকে 11 ছিল, এখন শুনছি 20, এদের কেন্দ্রীয় সরকারের গোয়েন্দারা আইডেন্টিফাই করেছেন, এবং সমাজের বিভিন্ন স্তরে এদের ছড়িয়ে রাখা আছে। এদেরকেই বিভিন্ন দেশ অ্যাট্রাক্ট করে, অর্থাৎ যারা স্পাইং করে তাদের কাছে এরাই হচ্ছে দি আইডিয়াল ক্যান্ডিডেট। কারণ এই যে বললাম না, অপোজিশনাল হয়, কোনো লকে ফলো করে না। আমি একটু আগেই কথা বলছিলাম যে এই জ্যোতির যদি এখন 10 ইয়ার্স একখানা সেন্টেন্স হয়, এবং সেই 10 ইয়ার্সের সেন্টেন্সের জন্য কিন্তু এ ওয়েট করে আছে, কারণ সে ভাবছে যে এই 10 ইয়ার্স সেন্টেন্সটা আমার কতটা এক্সাইটিং হতে পারে। সুতরাং এদের না আছে কোনো ভয়, না আছে কোনো ভীতি। আমাদের সাধারণ মানুষের যে ভয় ভীতি বলে আমরা যেটা ভাবি কিংবা জানি, এদের ক্ষেত্রে কিন্তু সেটা একটা রিওয়ার্ড। একদম। ডক্টর মিত্র যা বলছেন, আমি বলছি ভয় ভীতির সঙ্গে আরেকটা শব্দ এফআইআরটা মন দিয়ে পড়লে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে লোভ। রাতারাতি ওই 2 কামরার ফ্ল্যাট থেকে প্লেনের বিজনেস ক্লাস, ঘন ঘন বিদেশ যাত্রা, বৈভব, এটা কোথাও একটা খুব দ্রুত জ্যোতি মালহোত্রাকে আকর্ষণ করেছিল। ঠিক কতটা জীবনযাত্রা পাল্টেছে আমি পরের প্রতিবেদনে দেখাবো। দেখে কেউ বিশ্বাস করবে এই মেয়ে একদিন একটা কোচিং ইনস্টিটিউটের মামুলি রিসেপশনিস্ট ছিল? হ্যাঁ, পাকিস্তানের চর সন্দেহে ধৃত জ্যোতি মালহোত্রার ক্যারিয়ার শুরুটা হয়েছিল এভাবেই, তারপর উত্থানটা রকেট গতিতে, যেটা তখনই অনেকেরই চোখে লেগেছিল। এখন জ্যোতি মালহোত্রা পাকচর সন্দেহে গ্রেফতার হওয়ার পর অনেকে দুয়ে দুয়ে চার করছেন। হরিয়ানার হিসারে ছিমছাম বাড়ি, রংচটা দেওয়াল, পুরনো আসবাব। সেই জ্যোতি মালহোত্রাকে ইউটিউব চ্যানেলের ভিডিওতে দেখা যেত দামি দামি পোশাক পরতে, 5 হোটেলে থাকতে, ফ্লাইটের বিজনেস ক্লাসে ভ্রমণ করতে, ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় চড়তে। কিন্তু এই পরিবর্তন হলো কিভাবে? এইখানে যদি আপনি এই জ্যোতি মালহোত্রা যদি আপনি কেসটা এখনও পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে, সে ও নিজে গিয়েছিল পাক অ্যাম্বাসিতে। ওইখানেই দেখবেন অ্যাম্বাসিতে বেশ কিছু এসপাইনেজেড ইন্টেলিজেন্স অফিসার ওখানে থাকে। তারা যখন দেখেছি একটা স্মার্ট গার্ল এবং একটা ইউটিউবার, আমাদের থিওরিতে বলে যে বাই দ্য ম্যান ফার্স্ট দেন দ্য ইনফরমেশন, অর্থাৎ আমরা লোকটাকে প্রথম কেন, তারপরে ইনফরমেশন কিনবে, তারপর তাকে টাস্কিং দেবো। বইভাবে ভরা জীবনযাপন দেখলে বোঝার উপায় নেই যে হরিয়ানার এক সাধারণ পাড়ায় এরকমই ছোট একটি ঘরে থাকতেন জ্যোতি। ইতিমধ্যেই পাকিস্তান, চীন, নেপাল, বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, দুবাই ঘোরা হয়ে গেছে তার। প্রশ্ন উঠছে, এত টাকা কোথায় পেতেন জ্যোতি? বিদেশ বিভুঁইয়ে ঘোরার লক্ষ লক্ষ টাকা তার কাছে আসতো কোথা থেকে? শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় রোজগার থেকে কি এই জীবনযাপন সম্ভব? এত পয়সা খরচা করছে, এই সোর্স অফ ইনকামটা কোথার থেকে আসছে? তাকে টাকা দিয়েছে, টাকা না দিলে সে কাজ করবে না। তো সেই টাকার বিনিময়ে দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কার্যকলাপ করাটাই একটা অত্যন্ত গুরুতর অপরাধ।
জ্যোতির বিদেশ ভ্রমণের পেছনে কি লুকিয়ে আছে অনেক রহস্য, তা ভেদ করতেই এবার জ্যোতির বিদেশ ভ্রমণের তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সুকান্ত মুখোপাধ্যায়, আবির দত্ত, এবিপি আনন্দ। কাল বিস্তারিত আলোচনা করেছি। 4 বার পশ্চিমবঙ্গে এসেছেন জ্যোতি এবং 3 বার কলকাতায়। করোনেশন ব্রিজ, চিকেন স্নেক, একেবারে মাইনিউট তার ভিডিওতে প্রত্যেকটা ছবি থেকে বোঝা যাচ্ছে। ভিডিও করেছেন ব্যারাকপুরের একটি বিখ্যাত বিরিয়ানির দোকান নিয়ে, অথচ পুরো ভিডিওটা শুরু হচ্ছে যে শিয়ালদা স্টেশনে কোথায় দূরপাল্লার ট্রেন ছাড়ছে, কোথায় মেন লাইনের ট্রেন, কোথায় শিয়ালদা সাউথ, কোথায় ডিসপ্লে বোর্ড, যাতে করাচি বা ইসলামাবাদে বসে কেউ নিখুঁত একটা শিয়ালদা স্টেশনের ম্যাপ আঁকতে পারবেন। আর অ্যালিবাইটা কি? অ্যালিবাইটা কখনো বিয়ে বাড়ি, যেটা এই পশ্চিমবঙ্গে, এবং কখনো বিরিয়ানির দোকান। পরের প্রতিবেদন। এক কথায় স্ট্রিট স্মার্ট হালফিলের ট্রাভেল ব্লগাররা যেমনটা হয়, কিন্তু সেই ব্লগিং এর আড়ালে পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ উঠেছে ধৃত জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে। উদ্বেগের বিষয় হলো পাক চর সন্দেহে গ্রেফতার হওয়া এই জ্যোতি একাধিকবার এ রাজ্যে এবং কলকাতায় ঘুরে গেছে। हे गाइस, दिल्ली से सियालदा राजधानी लेके पहुंची सियालदा आइकॉनिक बिरयानी खाने। সম্ভবত চলতি বছরের 6 ফেব্রুয়ারি শেষবার কলকাতায় এসেছিলেন জ্যোতি মালহোত্রা। তার ইউটিউব চ্যানেলে ট্রাভেল উইথ জোতে এখনো তার ভিডিও জলজল করছে। हे गाइस, व्हाट्स अप, दिस इज योर जो, वेलकम टू द चैनल ट्रैवल विद जो। दोस्तों, आपने देखा कि मैं दिल्ली से सियालदा राजधानी लेके पहुंची सियालदा, और आज हम थोड़ा सा एक्सप्लोर करेंगे। 6 ফেব্রুয়ারি বেলুড়ে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন জ্যোতি। তার সঙ্গে ছিলেন আরেক ব্লগার মোহিত সিং। এই হলো সেই অনুষ্ঠানের ভিডিও। পাকিস্তানি চর সন্দেহে গ্রেফতার হওয়া জ্যোতি মালহোত্রা একটি বিয়ের অনুষ্ঠানের ভ্লগ করার জন্য তিনি বেলুড়ের একটি মলে, এই যে অনুষ্ঠান হলটি রয়েছে সেখানে এসেছিলেন। সকালে হলদির অনুষ্ঠান এবং সন্ধ্যাবেলায় বিয়ের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জ্যোতি। সূত্রের খবর, বিয়ের রাতে রঙ্গোলি মলের এই অনুষ্ঠান বাড়িতেই ছিল জ্যোতি। बंगाल में स्पेशली कोलकाता में आई, यहाँ का पुचका नहीं खाया। ব্লগে দেখা গেছে আরেক ইউটিউবার সৌমিতকে সঙ্গে নিয়েই শিয়ালদা থেকে ট্রেনে করে ব্যারাকপুর গেছিল জ্যোতি। সেখান থেকে ব্যারাকপুরের নামি একটি বিরিয়ানির দোকানে। नेक्स्ट इनको ले जाएंगे दादा बोदी, मेरी खुद की फेवरेट बिरयानी वही की है। कोई भी कोलकाता आ रहा है ना, मस्ट ट्राई दिस, मजा आ जाएगा। আমার তো এই একটাই কোশ্চেন বারবারই, যে ওনারা তো 12টা 12:30 বেরিয়েছে, কিন্তু সারাপুরি দেখাচ্ছে সন্ধ্যেবেলার টাইমটা, ইভিনিং রাত হয়ে গেছে, লাইট জ্বলছে। এই 12টা থেকে 6টা, 6:30, 7টা, 6-7 ঘন্টা কোথায় ছিল, কী কী ফটো তুলেছে। আটবাগান যে বেঙ্গল আমাদের সারা বাংলার হেড অফ পুলিশের আর ডান দিকে পড়ছে আমাদের আর্মি বেসকে। সব 12টায় বেরিয়ে 1টা বেরিয়েছে, 1:30টার মধ্যে পৌঁছাবে, রাত হবে কেন? পরের দিন সকালে কলকাতা বিমানবন্দর থেকে ফ্লাইটে রাজ্য ছাড়েন জ্যোতি। এখন প্রশ্ন হচ্ছে, বাংলায় কি শুধু বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই এসেছিল জ্যোতি, নাকি এর নেপথ্যেও ছিল অন্য কোনো বিশেষ উদ্দেশ্য? আবির দত্ত, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। সলিলদা, দেখো, এই মহিলা এর কিন্তু এর টার্গেট হচ্ছে ওয়েলথ, উইজডম অ্যান্ড ওয়ার্ক, এবং অ্যাট এনি এক্সটেন্ট, এবং তার জন্য মরাল টার্পিচুড বলো এবং রিস্ক বলো, কোনো কিছুকে পরোয়া করবে না। দেখো, তুমি আইএসআইয়ের মতো যে ইন্টেলিজেন্স এজেন্সি যারা মানে সবসময় ওত পেতে আছে ভারত, তার জন্য মানে শি ক্যান সোল্ড আউট দ্য মাদারল্যান্ড। ওর পরোয়া করে না, ওর বাবা পর্যন্ত খোঁজ রাখে না, ও কিন্তু খুব সাধারণ ঘরে। কিন্তু আমি যদি প্রশ্নটা আপনাদের দিক থেকে নিয়ে যাই, যে একজন ট্রাভেল ব্লগার, তিনি সমস্ত জায়গায় এবং তার হিস্ট্রি মুহূর্তের মধ্যে যে কোনো সিকিউরিটি পার্সোনালকে দেখিয়ে দিচ্ছেন যে আমি 2000 ট্রাভেল ব্লগিং করেছি। তো যার ফলে তার যে কোনো জায়গায় অ্যাক্সেসটা অনেক মানে কত মানে এ তো বাছার উপায়টা ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে। সেন্ট্রালাইভি যেটা করেছে, ট্র্যাকিং করতে অনেক টাইম নিয়ে নিয়েছে, কারণ 22শে এপ্রিলের পর থেকে এরা হঠাৎ জেগে উঠেছে। এই কারণে চরম ব্যর্থতা। এই কারণে বলছি, তুমি দেখো গত 2 বছর ধরে, অলমোস্ট নিয়ারলি 2 বছর,
যে সমস্ত বাড়িগুলো আমাদের কাশ্মীরের মধ্যে যেগুলো আছে, নবার কাশ্মীরে গেছে, শোপিয়ানের 9 মধ্যে times। আছে, যেখানে যেখানে আছে, যেখানে যেখানে বাড়িগুলো ডিমলিশ পর্যন্ত করা হয়েছে, এগুলো যদি পুলিশের ভিজিলেন্সটা থাকতো না, তাহলে দিস 22শে এপ্রিল কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড। খালি তাই না, তোমার 22শে এপ্রিলের ঘটনা, 24শে এপ্রিল কেক নিয়ে সেই এর এসপায়ানেজ নেটওয়ার্কটা এমন, সেইখানে গিয়ে তার সঙ্গে গিয়ে পাকিস্তান এম্বাসিতে গিয়ে, দিল্লিতে গিয়ে সেখানে গিয়ে মিট করছে হাসতে হাসতে তার সঙ্গে, এবং ডাইরেক্ট কানেকশন কিন্তু ওর রয়েছে আইএসআই এর সঙ্গে। বেশ, সলিলদা এত বলছেন, আমি একটা শুধু জ্যোতির একটা বক্তব্য দেখাই। পেহেলগাঁও কাণ্ডের পর এই সোশ্যাল মিডিয়ায় ঠিক কি বলেছিলেন জ্যোতি মালহোত্রা, দেখুন। टेररिस्ट को सपोर्ट किया है तो बहुत गलत चीज़ है, और उसमें हम खुद रिस्पॉन्सिबल हैं, हमारी गवर्नमेंट रिस्पॉन्सिबल है, क्योंकि वो उस सिक्योरिटी कहीं ना कहीं उनसे मिसिंग हुई, वो सिक्योरिटी वहाँ पर लैप्स हुई, कुछ तो गड़बड़ हुई जो जिस वजह से ये इतना बड़ा अटैक हुआ। আমার বক্তব্য একটাই, এটা শুধুমাত্র জ্যোতি মালহোত্রা কিন্তু একটা স্লিপার সেল, ওর পেছনে বারবার বলা হচ্ছে আইএসআই কানেকশন, ইন্ডিয়া গভর্নমেন্টেরও নিশ্চিতভাবে বেশ কিছু লোক এর সঙ্গে যুক্ত আছে, না হলে এতদিন পর্যন্ত সে ছাড় পেয়ে থাকলো কি করে? পাকিস্তান এম্বাসিতে তাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে, সে বারবার করে যাচ্ছে, ওখানে গিয়ে মরিয়ম শরীফের সঙ্গে দেখা করছে, এই রকম একটা ইম্পর্টেন্ট জায়গার ভ্লগারে দিচ্ছে, সে বিভিন্ন ইউটিউবে দিচ্ছে। এটা এতদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় কোনো মানে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট খেয়াল করলো না, নাকি খেয়াল করতে দিল না? ইন্ডিয়ান ইউটিউবারের সঙ্গে একজন এক্স প্রাইম মিনিস্টারের মেয়ে সে ভিডিও করছে, মানে অত্যন্ত অস্বাভাবিক। পরিষ্কার বলি যে আপনি এটা খুব সাধারণ একটা ঘটনা নয়, এটা হতে পারে না। আপনি অন্য দেশের ফ্রিকোয়েন্ট ট্রাভেল যারা আমরা করি, আমরা দেখেছি যে আপনি বারবার থাইল্যান্ডে যাচ্ছেন বা ভিয়েতনামে যাচ্ছেন বা ইংল্যান্ডে যাচ্ছেন, সেটার সঙ্গে এই পাকিস্তান আপনি 9 বার যাচ্ছেন একটা স্টিপুলেটেড পিরিয়ডের মধ্যে, একটা কম সময়ের মধ্যে। এটা এত সহজ বিষয় না। পাকিস্তান এম্বাসি তাকে সহজ এক্স্যাক্টলি সহজ বিষয় না, উল্টো দিক থেকে যে তুমি চাইলেও পাবো না, 9 বার ভিসা পাবে না কান্ট্রিজের মধ্যে পাকিস্তান ট্রাভেল। আর 2 নম্বর কথা হচ্ছে, যারা ভারত সরকারের তো এটা অনেক আগেই দেখা উচিত ছিল যে পাকিস্তান এম্বাসিতে তার ফ্রিকোয়েন্ট যাতায়াত, কোথাও সিরিয়াস সিকিউরিটি ল্যাবস এরা অনেকদিন ধরে বসে আমাদের দেশে করছিল। এটা দেশের সুরক্ষার প্রশ্নে আমরা সবাই ভারত সরকারের পাশে আছি, এটা নিয়ে কারোর কোনো দ্বিমত নেই। কিন্তু প্রশ্নটা তখন ওঠে যখন এই ইউটিউবার যে কথাগুলো সৌম্য বললো, এটা তো ভ্যালিড প্রশ্ন, কিন্তু মুশকিলটা হচ্ছে দেখুন এরপরও এই মহিলা ধরা পড়তো না। আমি যতটুকু জানি যে একজন নেট নাগরিক ওয়েক আপ কল দিয়েছিলেন, তিনি টুইট করেছিলেন এনআইএ কে ট্যাগ করে যে এই পার্টিকুলার ব্যক্তিকে যাকে পাকিস্তান পাক দূতাবাসে যাকে ভারত সরকার সতর্ক করেছে, বরখাস্ত করতে বলেছে, তার সাথে দেখা গিয়েছে এবং তারপরেও সে পাকিস্তান গিয়েছে, ফ্রিকোয়েন্টলি দেখা গিয়েছে, যাকে ভারত সরকার সতর্ক করেছে, একে তদন্তের আওতায় আনা হোক। একজন নেট নাগরিকের ওয়েক আপ কল ছিল। তারপরে এনআই, আমি আবারও বলছি ভারত সরকারের পাশে আমরা সকলে আছি, কিন্তু এটাও এজেন্সিকে বুঝতে হবে, এজেন্সির কাজ শুধুমাত্র পলিটিক্যাল পার্টিদের হ্যারাস করা হতে পারে না। বিরোধী রাজনৈতিক দলকে হ্যারাস করতে থাকলে এজেন্সির কর্মদক্ষতা কমতে বাধ্য। এজেন্সিকে ফ্রি হ্যান্ড কাজ করতে দাও, তারা ভারতবর্ষের বুকে গ্রহণ করবে পৃথিবীর শ্রেষ্ঠ এজেন্সি এনআইএ। কিন্তু এনআইএ কে যদি পলিটিক্যাল ইউজ করা হয়, তাহলে মনে আছে গতবার ভোটের সময় করে সেই রোবোটিক ডিভাইস দেখা গিয়েছিল, 6টা কই মাছ বেরিয়েছিল, ওই জায়গায় এজেন্সি পর্যবেক্ষিত না হয়। দেশের সরকারের পাশে সবাই আছে। সুমন, আমিও পশ্চিমবঙ্গ সরকারের পাশে আছি। আমি চাই ভারতীয় জনতা আমার শুধু মনে পড়ে গেল 2011-র আগে বামফ্রন্ট সরকারের স্লোগান ছিল আপনাদের সরকার আপনাদের পাশে, সেইটা মনে পড়ে। ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসের ঠিক পাশেই হচ্ছে এসটিএফ এর অফিস হয়েছে। তারা সারাদিন বিজেপির কোন নেতা কি করেন এদিকে নজর না দিয়ে কত লোক বাংলাদেশ যাচ্ছেন। পাকিস্তানের এই ঘটনার সময় বাংলাদেশের সাথে কাদের কাদের হঠাৎ সখ্যতা বেড়েছে, কারা সোশ্যাল মিডিয়ায় ঝাঁপিয়ে পড়ে এদেরকে সমর্থন করছেন, কারা বলছেন আজাদ কাশ্মীর চাই, তাদের ব্যাপারে এবার থেকে নজরদারিটা একটু বাড়ান। না হলে এই ঘরে বিরিয়ানি খেতে খেতে তাদের সাথে কমিউনিকেশন লিগে চলে যাবে। এটাকে নিজের পুলিশকে বলতে বলুন। একটা যেটা আমার ধারণা আমাদের সবার কাছেই আক্ষেপের, সেটা হচ্ছে যে পাকিস্তান কোনো ফলস আইডেন্টিটি তৈরি করে কাউকে ওদের কোনো নাগরিককে আমাদের দেশে প্লান্ট করলো এবং সে এখানে বসে পাকিস্তানের হয়ে কাজ করছে, সেটা একটা জিনিস। কিন্তু ভারতের মাটিতে জন্মে ভারতের জল হাওয়ায় বড় হয়ে একজন ভারতীয় নাগরিক সে ভারতে বসে যদি সত্যি এটা করে থাকে, এইটা যত না রাগের ক্ষোভে তার থেকে বেশি যন্ত্রণা আমাদের কাছে। দ্বিতীয় কথা, এটা আমি একটা আশঙ্কার জায়গা থেকে বলছি
যদি এটা আমি দেখুন সবই প্রমাণ সাপেক্ষ, আমি এক কথায় বলে দেবো না যে এখন অব্দি যতটা আমাদের সামনে এসে সেটাই ধ্রুব সত্য কিনা, কিন্তু বলছি এটা যদি সত্যি হয়ে থাকে, এবং আমি খালি জ্যোতি মালহোত্রা বলে এই ভদ্রমহিলা বলছি না, যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, দেখা যাবে যে এরা কেউই কিন্তু ভারতের কোনো অফিসিয়াল নয় বা কোনো মানে পজিশন অফ পাওয়ারে নেই। আমি কথাটা এই কারণে বলছি সুমনদা, শুধুমাত্র শিয়ালদা স্টেশনের গ্লোসাইন বোর্ডের ছবি তোলার জন্যই পাকিস্তান এত লোক রাখছে, নাকি তারা আরও এমন কিছু তথ্য পাকিস্তানকে দিচ্ছে, তারা দিতে পারছে, কেননা তাদের কাছে এই তথ্যগুলো পাওয়ার ভারতের মধ্যেই আরো অনেক সোর্স রয়েছে। এইটা যদি হয়ে থাকে সেটা কিন্তু, নাহলে ব্যারাকপুরে ওই বিরিয়ানির দোকানের পাশে কোথায় একটা সেনা ছাউনি দেখা যাচ্ছে, এইগুলো এখন গুগল দেখা যাচ্ছে। তবে আমরা তবে আমার এই আলোচনা থেকে আমার যেটা সবচেয়ে আশঙ্কাজনক লাগছে, আমাদের এই আলোচনা থেকে যেটা আশঙ্কাজনক লাগছে, যে শঙ্কুদা বললো যে ও পশ্চিমবঙ্গ সরকারের পাশে আছে, বুঝতে পারছি না ও আবার তৃণমূলে ঢুকবে কিনা। মানে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের পাশে তুমি থাকতে চাও না, ওরা আমাদের উপর অবজারভেশন বাড়াবে, তোমাদের তো ছেড়ে দিয়েছে, আমাদের জেনে সারা দিন তোমরা তুমি কি আবার আমি বলছি যে আপনি পেহেলগাঁওয়ে 4 জন যারা জঙ্গি এসে মানে হত্যা করে গেল, তাদেরকে যেমন আমরা আগের থেকে অনুমান করতে পারলাম না, আমাদের গোয়েন্দাদের ব্যর্থতা, তারপরেও তারা কোথায় আছে তাদের ধরতে পারলাম না, গোয়েন্দার ব্যর্থতা। আবার একইভাবে মানে যারা গুপ্তচর বৃত্তি করছে দেশে, তাদেরকেও আমরা ধরতে পারলাম না। তাহলে নজরদারির প্রশ্নটা বারবার আসছে। আপনি যদি লক্ষ্য করে দেখেন, 3টে অভিযোগ এই সময় এসছে এই এন্টার পিরিয়ডে। একটা হলো 1,86,000 মানে সেনাবাহিনীর স্বল্পতায়, অর্থাৎ মানে রেগুলার ফোর্স 1,86,000 গত কয়েক বছর নিয়োগ হয়নি, এটা খ হলো যে আপনি যদি কেন্দ্রের যে কোনো এজেন্সি বা রাজ্যের যে কোনো এজেন্সির দিকে তাকান, তাহলে নজরদারিটা দেওয়ার জন্য তো কর্মী লাগবে। মানে আমি বলছি অ্যাডমিনিস্ট্রেশনটা তো মিনিমাম দাঁড় করাতে হবে। আমাদের রাজ্য বা কেন্দ্র দুটো সরকারি জনপ্রিয়তা রাজনীতির দিকে যাচ্ছে, কিন্তু প্রশাসনের যে মূল ভিত্তিগুলো, যেটা নজরদারি করতে গেলে যে কর্মী বাহিনী লাগবে, প্রশাসনটাকে দাঁড় করিয়ে রাখতে হবে, সেইটা তো আমরা ভুলে যাচ্ছি। ফলে আপনি দিনের শেষে নজরদারি করবেন কি দিয়ে, কাকে দিয়ে? সবথেকে যন্ত্রণা, সবথেকে একদম উদ্বেগজনক যেটা, সেটা হচ্ছে শুধু জ্যোতি মালহোত্রা নয়, অনুমান সাপেক্ষ বিষয় নয়, সবাই বলতে পারেন যে সিস্টেমের মধ্যে অনেকে আছেন। জ্যোতির সঙ্গে যারা ধরা পড়েছেন, একের পর এক পরিচয় আমাদের সামনে আসছে, একেবারে তথ্য দিয়ে পরের প্রতিবেদনে আপনাদের দেখাবো, চমকে ওঠার মতো। আবার বলছি, এটা আমাদের কাছে যন্ত্রণার, তার কারণ এরা কেউ পাকিস্তান থেকে এদেশে চলে আসা পাকিস্তানি চর নয়, তারা আমাদের দেশের মানুষ এবং আমাদের দেশের তথ্য প্রতিবেশী দেশের হাতে তুলে দিচ্ছেন। দুর্ভাগ্যের। ঝাঁ চকচকে ভিডিও, দেশ বিদেশে ঘুরে বেড়ানোর ছবি, দেখে বোঝার জো নেই, কিন্তু সেই জ্যোতি মালহোত্রায় পাক চর সন্দেহে এখন গড়াদের ওপারে। তবে সন্দেহভাজন পাকিস্তানি জাসুসদের তালিকায় জ্যোতি একা নেই। গোয়েন্দারা মনে করছেন এরকম আরও চর বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকতে পারে। ইতিমধ্যে আরও 11 জনকে পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এদের প্রোফাইল দেখলে চমকে উঠতে হয়। কেউ ছাত্র, কেউ বেসরকারি নিরাপত্তারক্ষী, তো কেউ আবার ব্যবসায়ী, যেমন পাঞ্জাবের মালেরকোটলার বাসিন্দা গজেলা এবং ইয়ামিন মোহাম্মদ। সূত্রের খবর, এই দুজনের সঙ্গে দিল্লির পাক হাইকমিশনের অফিসার দানিশের যোগ রয়েছে। এমনকি দানিশের সঙ্গে এই দুজনের আর্থিক লেনদেনের প্রমাণও মিলেছে। সন্দেহভাজন পাক চর হিসেবে গ্রেফতার করা হয়েছে হরিয়ানার দেবেন্দ্র সিং ধিল্লোকে। 2023 সালে কর্তারপুর করিডোর দিয়ে পাকিস্তানে যাওয়া দেবেন্দ্র জেরায় স্বীকার করেছে, পতিয়ালা মিলিটারি ক্যান্টনমেন্টের ছবি ও তথ্য আইএসআই অফিসারদের দিয়েছেন তিনি। এদের এই মুহূর্তে এদের যা আমি বলবালা দেখছি, তাতে বিরাট কোনো বড় কাউকে এরা এখনও ধরতে সক্ষম হননি। হ্যাঁ, ফটো টটো তুলেছে, এদিক ওদিক গেছে, বাট আদারওয়াইজ অনেক সময় সিস্টেমের ভেতরেও অনেক লোক থাকে, সরকারি বড় বড় পদে লোক থাকে যারা এদের হয়ে কাজ করে, কখনো ওই হানি ট্র্যাপ, কখনো মানি ট্র্যাপ, কখনো অন্য ব্ল্যাকমেলিংয়ের জন্য। এবং সেই লেভেল অবধি আমার মনে হয় না এদের কেউ এখন অবধি পৌঁছে, আমি যা যা দেখছি মানে নানান রকম চ্যানেলে, ইন্টারনেটে, এখন অবধি সেইভাবে পৌঁছে। তবে দেখা যাক, আস্তে আস্তে তো রিপোর্টটা বেরাবে। তালিকায় রয়েছে হরিয়ানার নুয়ার বাসিন্দা আরমান এবং একই এলাকার বাসিন্দা নওমান ইলাহি। এই দুজন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য পাচার করেছে বলে অভিযোগ। এছাড়াও পুলিশের জালে হরিয়ানারই সন্দেহভাজন মোহাম্মদ তারিফ, পাঞ্জাবের গুরদাসপুরে সুখপ্রীত সিং এবং করণবীর সিং এবং উত্তরপ্রদেশের বাসিন্দা শেহজাদ। এবিপি আনন্দ। নজরুল ইসলামের গানে আছে, রক্ষাকালী রক্ষা কবচ আছে আমায় ঘিরে।
অপারেশন সিঁদুরের পর আমরা দেখলাম সেই রক্ষা কবচের নাম কখনো সুদর্শন চক্র, কখনো হারপি দ্রোণ, কখনো ব্রহ্মস। এই সব রক্ষা কবচের জোরেই আজ ভারতীয় সেনা সজোরে প্রত্যাঘাত এনেছে পাকিস্তানের মাটিতে, রুখে দিয়েছে পড়শি দেশের যাবতীয় অপচেষ্টা। আজ কিছু গুপ্তচরকে কাজে লাগিয়ে পাকিস্তান যতই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক, দিনের শেষে ভারতীয় সেনা যেন সমস্ত চক্রান্তকারীকে বলতে বাধ্য করে, কেস দেবেন না প্লিজ, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ।